নমস্কার বন্ধুরা, সবাইকে আমার আত্মবন্ধন প্রণাম। তো সকল আত্মাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং খুবই আনন্দিত যে আপনারা সকলে গতকালের যে মহাশিবরাত্রির বিশেষ ধ্যান অনুষ্ঠান হয়েছে, সেই ধ্যান অনুষ্ঠানে আপনারা যুক্ত হয়েছেন এবং 3 থেকে 4 ঘন্টা আপনারা ধ্যান করেছেন এই শিবরাত্রির বিশেষ দিনে, এবং শিবরাত্রির মহত্বকে আপনারা শুনেছেন, তাৎপর্য বোঝার চেষ্টা করেছেন এবং ধ্যান সাধনা করেছেন এই বিশেষ শক্তিশালী দিনে। তার জন্য আমি সমৃদ্ধ হয়েছি। পাশাপাশি আপনারাও সকলে এই শিব চেতনার সাথে যুক্ত হয়ে যেই প্রকার অনুভবগুলি পেয়েছেন আমি শুনতে পেয়েছি, খুবই ভালো লাগছে। আপনারা এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা পেয়েছেন, অনুভূতি পেয়েছেন। এখন আমরা সবাই একটু কৌতূহল, এক্সাইটেড সকলের অনুভূতি গুলা শোনার, কারণ পত্রিজি বলে থাকেন যেন আমরা সকলের অনুভূতি শেয়ার করি এবং আমরা ধৈর্য সহকারে সকলের অনুভূতি শুনি। এই প্রকার অনুভূতি শেয়ার করার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। অন্যের অনুভূতিগুলি শুনে, যেগুলি আমরা এখনো অনুভব করি না, অনুভব করিনি, সেগুলি আমরা অন্যের অনুভূতি শুনে বুঝতে পারি যে ধ্যানে এই জিনিসগুলো হয়ে থাকে, হতে পারে, ভয়ের কিছু নেই। সেগুলি অন্যরা শুনে সেই জ্ঞান, নলেজ, তথ্য পাবে এবং অন্যদের গুলা আমি শুনে আমিও সমৃদ্ধ হব, আমিও শিখছি। এইভাবে সৎসঙ্গ, অদ্ভুত একটা সৎসঙ্গ হয়, আমাদের জ্ঞানের আদান প্রদান হয়, অনুভূতির আদান প্রদান। এটা খুব জরুরি, যার মাধ্যমে আমাদের দ্রুত আধ্যাত্মিক বিকাশ হয়, আমরা একে অপরের সহযোগী হই। তো এখন আমরা একে একে করে সকলের অনুভূতি শুনবো। ঘনশ্যাম বাবু, আপনি একটু নিজেকে আনমিউট করে কথা বলুন। নমস্কার। জয়গুরু সবাইকে। তো আমি ডক্টর ঘনশ্যাম সাউ, ওয়েস্ট বেঙ্গল, পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বলছি। পিএসএসএম মেডিটেশন পর্দায় আমি সবাইকে স্বাগতম জানাই। তো গতকাল আমি আমাদের যে মেডিটেশনটা ছিল আমি শেষ পর্যন্তই ছিলাম। আহ, শেষ পর্যন্তই ছিলাম এবং তারপরে 2:30 সাড়ে 3টা থেকে আমাদের ওইখানে শেষ করার পর 3:30 থেকে আমাদের 4:30 অবধি আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ইষ্টবিধি ও ধ্যান করতে হয়। তো যাই হোক, তো গতকালে আমার ধ্যানের অনুভূতি আপনাদের সামনে তুলে ধরছি। তো অনুভূতিটা ছিল অ্যামাজিং, মানে অসাধারণ, চমৎকার, আশ্চর্যজনক ব্যাপার। তো এখানে সেই অনুভূতিগুলি আপনাদের সামনে তুলে ধরছি। তো অনুভূতিগুলো হলো, আমি ধ্যানে শ্বাস প্রশ্বাসে নিজের মন দিয়েছি। প্রায় 25 থেকে 30 মিনিট পর হঠাৎ আমার আগ্রা চক্রে একটা জ্যোতি, টর্চ লাইটের মতো কি একটা ঢুকে গেল, প্রবেশ করলো শরীরের মধ্যে। তো তারপরে দেখলাম যে আঙ্গুলগুলো, যে এই যে ইন্টারলক করে যে ফুসিয়ে রাখে আঙ্গুলগুলো, সেই আঙ্গুলগুলো আহ লাফিয়ে উঠছে, কাঁপানোর মতো, পুরো যেন ছিটকে বেরিয়ে আসছে। এরকম 3-4টা আঙ্গুল 3-4 বার হলো, লাফিয়ে উঠতে দেখলাম। তারপরে কিছুক্ষণ পরে আবার দেখলাম যে একটা বাহুতে, ঠিক বাম হাতে এখানে একটা বলি পোকা যেরকম কামড়ালে যন্ত্রণা করে, হঠাৎ কামড়ে দিল, খুব যন্ত্রণা করলো। আর অন্ধকার ছিলাম, আলোর লাইট বন্ধ করা ছিল, প্রচুর কষ্ট হলো। আমি হাত কিন্তু ওখানে নিয়ে যেতে পারিনি। তারপরে আবার বাম পায়ে সেরকম ভ্রমর পোকা যেরকম বিঁধে দেয় সেরকম কামড়ালো। সেখান থেকে তারপর বুকে, তখনই বুকেরটা যখন হয়েছে আমি হাত নিয়ে চলে এসেছি, দেখলাম যে কিচ্ছু নেই। তারপরে হঠাৎ আমার ঠাকুরকে দেখতে পেলাম, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। খুব সুন্দর, খুব সুন্দর। যে আর আপনার কি হাসলো। এগুলো হয়েছে হাতের মধ্যে, পায়ের মধ্যে, যে যেরকম লাগে সুইচ, সার্জারি তো আপনি করেন, সুইচ ঢুকিয়ে দিচ্ছে, এরকম অনুভূতি ধ্যানের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, হয়? হ্যাঁ, হ্যাঁ, এগুলি একদম একদম। উন্নত আয়ামের মাস্টাররা, উন্নত আয়ামের যে সূক্ষ্ম শরীরে থাকা ডাক্তার বা সার্জন, এস্ট্রাল মাস্টার, নানা গুরুদেব, তারা আপনাকে ধ্যান করছে বলে খুব খুশি হয়েছে। খুব খুশি হওয়াতে এবং বিশেষ ঊর্জা ওই দিন শিবরাত্রি,
পুরো পৃথিবীতে লাইট আর লাইট হেভি এনার্জি। তো উন্নত মাস্টাররা এসে আপনার ওই জায়গাতে সার্জারি করেছে, এটাকে অ্যাস্ট্রাল সার্জারি বলা হয়, যেগুলো আপনার সাইকিক সার্জারি, ভিতরে আপনার যে নাড়িগুলোতে সমস্যা রয়েছে বা যেই রোগ থাকে সেগুলো সার্জারির মাধ্যমে তারা পুরোটা বের করে নেয়, বের করে আবার যেগুলো আমরা সিলি করি তারা এনার্জি দ্বারা সিলি করে সব নর্মাল করে দেয়। যেগুলা নিবারণ বা আজ থেকে 4 বছর, 5 বছর, 10 বছর পরে একটা প্রকট হতো রোগ, সেটা তারা আগেই শেষ করে দেয়, বা এক্সিস্টিং থাকলেও সেটা শেষ করে দেয়। কারণ আপনি এখন সেবার কাজ করছেন, তাই আপনাকে তারা সহযোগিতা করতে এসেছে। যারা ইউনিভার্সাল ওয়ার্ক করে, ডিভাইন ওয়ার্ক করে, গুরুর সান্নিধ্য থেকে কাজ করে, তাদের এরকম ধ্যানে নানা অনুভূতি হয়। শ্রী শ্রী ঠাকুরকে দেখতে বলেন খুব সুন্দর। তারপর বলুন। ঠাকুর হেসে উঠলো আমার সামনে। দিয়ে ঠাকুর আমাকে দুটো কথা বললো, মানে আমার ওয়াইফের ব্যাপারে। মানে আমার স্ত্রী তো এখন প্রেগনেন্ট, প্রেগনেন্ট হুম। পিরিয়ড চলছে। তো উনি আমাদের বললো যে তোমার টুইন বেবি আছে, টুইন বেবি আমরা আগে থেকে জানি, টুইন বেবি আছে, এবং উনাদের কথাও বললো কারা আসছে, এবং তারা বললো যে দুজন নামও দিয়ে গেল যে এই নামই থাকবে তাদের। খুব সুন্দর, দুজন খুব। আসছে, খুব আধ্যাত্মিক, বড় আধ্যাত্মিক জগতের ওরা। আমি পাঠাচ্ছি, আর ওনাদের নামগুলো এই থাকবে। আরেকটা স্যার একটা বলে গেল যে আমার স্ত্রীর দুটো টুইন বেবি আছে বলে, দুটো বাচ্চা আছে বলে, ফুলটা একবারে কভারিং ইউটেরাস, ইউটেরাসকে পুরো কভারিং করে আছে, তাকে বলা হয় প্লেসেন্টা প্রিভিয়া। মানে খুব খারাপ ওটা। নর্মাল তো হয় না, সিজার করতে হবে 1 নম্বর। 2 নম্বর, সিজারের সময় ইউটেরাস কেটে বাদ দিতে হয়, এবং 10 থেকে 15 বোতল ব্লাড রেডি রেখে করতে হয়। এরকম পজিশন এসে গেছে। তো আমি চেন্নাই ডাক্তারবাবু যে প্রথম থেকে দেখছে ওনাকে, কলকাতায় আসে রুবি হসপিটালে, ওনাকে দেখালাম ম্যাডামকে। আর মিদনাপুর মেডিকেল কলেজের ডাক্তারকে 4-5 জনকে বললাম, 4-5 জনে একই উত্তর, যে দেখুন এটা খুব যে কোনো মেডিকেল কলেজে করবেন, যেখানে সেখানে করবেন না, আশ্রমে নিয়ে যাবেন না, যে কোনো মেডিকেল কলেজে রাখবেন, এবং ব্লাড রেডি রাখবেন, ইউটেরাস কেটে বাদ দিতে হয়। তো আমি খুব টেনশনে পড়ি। তো সেই উত্তরটা আমি কালকে পেয়ে যাই, বলছে কিচ্ছু হয়নি, ওটা উঠে যাবে, ওই প্রিভিয়াস যে কভারিং করে আছে ইউটেরাসের মধ্যে, ওটা উঠে যাবে, তুই চিন্তা করবি না, আমি আছি। তো এই দুটো পেয়ে আমি কি, বলা যাবে না কি হলো। তো এখনো স্যার গত পরশু সাধারণ মানে কি মানুষকে এরকম ভাবে, ইএসজি করেছি, ফেটাল সাধারণ মানুষকে কিন্তু হেল্প করবে না আল্ট্রাসোনোগ্রাফি। যারা আধ্যাত্মিকতায় নেই, যারা ঠাকুরের পথে নেই, তারা কিন্তু এটাই কৃপা, ব্লেসিংস। ঠাকুর কি বলে? শ্রী শ্রী ঠাকুর বলে কৃপা মানে করে পাওয়া। তা আপনি তো এখন করে পাওয়া, করো ভাও পাও। আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই যে আপনি বই অধ্যায় করছেন, ধ্যানের প্রচার করছেন, ধ্যান শিখাচ্ছেন। হ্যাঁ, তো এটা কত বড় সেবার কাজ আপনি এখনো হয়তো আইডিয়া করতে পারেননি। এটা হচ্ছে ঠাকুরের মেইন কাজ, মানুষেরকে জাগানো, সকল রোগ সুখ দুঃখ এর জ্বর হচ্ছে অজ্ঞানতা, তো সেগুলো নিবারণের কাজ আপনি করছেন। হ্যাঁ, গুরুর শরীর ডিফারেন্ট হতে পারে, পত্রিজির শরীর, অনুকূল ঠাকুরের শরীর, রামকৃষ্ণের শরীর, কিন্তু গুরু তত্ত্বটা একই, কাজটা একই হচ্ছে। তো সে ডিভাইন ওয়ার্ক যে করছেন, এর জন্য ওনারা এসে সর্বদাই হেল্প করে। তারপর বলুন। খুব চমৎকার। গত পরশু ইএসজি করেছি, কিন্তু আমরা কভারিং রেখেছি। গত পরশু দিন মানে শনিবার, রবিবার আমি ধ্যানে পেলাম যে ঠিক হয়ে যাবে, চিন্তা করবি না, এইটুকু। কিন্তু হলে আবার জানবো আমরা কি হয়। কিন্তু গত পরশু অব্দি আমাদের যেই অবস্থায় সেই পয়সাতেই আছে। তো তারপরে আমি ঠাকুরকে জিজ্ঞেস করলাম যে আমার করণীয় কি, আমার করণীয় কি। না, তুই যেটা করছিস ওটাই ঠিকই আছে, আর যেদিকে নিয়ে যাওয়ার আমি নিয়ে যাব, তুই যা করছিস করে যা, একদম, একদম। এটা বললো। আর দ্বিতীয়টা জিজ্ঞেস করলাম যে আমার মৃত্যু কিভাবে হবে, এটা জিজ্ঞেস করলাম। বল। বলছে মৃত্যু স্বাভাবিক হবে। বলছে স্বাভাবিক হবে, কিন্তু কি করে প্রশ্নগুলো আসছে আমি জানি না, মানে আমি নিজে বের করতে পারবো না, কিন্তু সেখানে বেরিয়ে গেছে। তা আমার মৃত্যু কিভাবে হবে, না স্বাভাবিকই হবে তোর মৃত্যু। তারপরে এত আমি জিজ্ঞেস চিন্তা করলাম করতে যে হবে, মৃত্যু, ভবিষ্যতের চিন্তা এত স্যার আমি করতে আমি গুরুদেবকে পেয়েছি, তো গুরুদেবকে আমি জিজ্ঞেস করে যাচ্ছি। যে হবে। তারপর বললো বলুন। যে মৃত্যুর সময় আপনি থাকবেন তো, মৃত্যুর সময় আপনি থাকবেন তো। বলছে আমি সাকার হয়ে তোর সঙ্গে সবসময় আছি, বাহ। আর আমি আছি বলে বেঁচে আছি। বলছে সাকার হয়ে আছি, আমি সাকার হয়ে আছি। তারপরে আবার জিজ্ঞেস করলাম আমার জন্ম কোথায় হয়, পরবর্তী জন্ম কোথায় হয়। উনি বললেন
এটাও আমাকে জানালেন যে তোর উত্তর ভারতে হিমাচল প্রদেশেই হবে, আচ্ছা আচ্ছা। উত্তর ভারতে হিমাচল প্রদেশেই হবে। এগুলো আমি পেয়েছি, আমরা প্রশ্ন করেছি। তো তারপরে মৌমাছির মতো হলো, তারপরে আবার দেখছি আমার গুরুজি পত্রীজি মহাশয়কে এবং আপনাকে, হুম। আপনাদের সঙ্গে আমি ধ্যান করছি, আচ্ছা, খুব এবং সুন্দর। সঙ্গে আরো আমার আরো আরো বন্ধুরা, মানে আরো অনেকে আছে আমার অনেক সঙ্গে, অনেক আমাদের সঙ্গে। আত্মবন্ধুরা আছে, অনেক মাস্টাররা আরো হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, এবং আপনাকে আর পত্রীজি স্যারকে, মানে গুরুজিকে দেখেছি স্বয়ং, একবার হাসছে আর করছি, ধ্যান করছি, বেশ কিছুক্ষণ করে যাচ্ছি। তারপর হঠাৎ একটা শিয়াল এসে আমাকে সামনে একটু ঘোরাঘুরি করছে, বেশ ছোটাচ্ছে। তখন আমি খুব ভয় পেয়ে গেছি স্যার। একটা শিয়াল, বড় শিয়াল, কুকুরের মতো শিয়ালটা এসে আমাকে চারদিকে একটু ঝামেলা করে যাচ্ছে। তখনই মানে কি বলবো আমি, আর থাকতে পারিনি, চোখটা তাকিয়ে দিয়েছি, হুম। তাকিয়ে ফেলেছি, তাকিয়ে ফেলেছি, আর কিছু নেই। তারপরে আমি আর আধা ঘন্টা মতো ছিল, সে আধা ঘন্টা মতো আর আমি কিছুতেই মনকে নিয়ে যেতে পারছি না, সেইটাই ভাবাচ্ছি, আর সেইটাই ভাবছি, আর কিছু করতে পারছি না, আর কিছুই করতে পারছি না, ওই শিয়াল দেখার পর আর কিছু করতে পারিনি। কিন্তু ভয়টা যে আসলো কেন? তো ভয় কিসে, তারাও তো। তখন আমি ভয় পেয়ে গেছি, যেরকম স্বপ্ন দেখলে হয় সেরকম একটা হয়ে গেছে, যে মনে হয় কিছু করে দিবে বা কি জানি, এমন হচ্ছে। হুম। তো যাই হোক, তো আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে এগুলি আমার জীবনে কি নির্দেশ করছে, এটা একটা, হ্যাঁ, আর এর জন্য এটাই মানে নির্দেশ সত্যি করছে, এটাই নির্দেশ করছে। তারা সবাই খুব আনন্দিত, শিয়ালটা, তারা বিশেষ করে খুব শিয়ালটা খুশি পেলাম। যে আপনি এই পথে চলতে শুরু করেছেন, ধ্যান করছেন। জীবনটা, জন্মটাই হয় ধ্যান করার জন্য, কিন্তু মানুষ উদ্দেশ্যটাই না জেনে ভুলে জীবন কাটিয়ে দেয়। আপনি আপনার উদ্দেশ্যে ফিরে এসেছেন, সেবার কাজ করছেন, ধ্যান করছেন, এটাই জীবনের মূল উদ্দেশ্য, এবং আত্মস্থিতিতে থাকা। তো তারা সবাই খুশি আপনাকে দর্শন দিয়েছে। মহাশিবরাত্রির যে ধ্যান করাটা আপনার সাফল্য হলো, তাই তো? একদম, একদম। এখন শিয়াল দেখলেন, সেটা আপনার অ্যানিমেল স্পিরিট হতে পারে, বা আপনার ওই যে কোনো মাস্টারও এই ফর্মে আসে, ভয় পাওয়ার কিছু নেই। আমাকে দেখে কি আপনি ভয় পান? না, কিন্তু দেখে সেটা তো ভয় শিয়াল পান। দেখে হুম হুম। তখন আমার স্বাভাবিক মধ্যে অবস্থায় ছিলাম ঈশ্বর, না। আমার মধ্যেও ঈশ্বর আছে, ওই শিয়ালটার মধ্যেও ঈশ্বর আছে। দুটোটা সেমই। তো ভয় পাওয়ার কিছু নেই, সবকিছু অ্যাকসেপ্ট করতে হবে। এইগুলা ধ্যান করতে করতে এই ভয়গুলা কাটবে, ফিয়ার গুলো কাটবে, থ্যাংক ইউ হ্যাঁ। স্যার। তাহলে আপনার করণীয় একটাই, মন দিয়ে ধ্যান করুন আর সেবার কাজ করুন, তাতেই ঠাকুর সন্তুষ্ট। বলুন। স্যার আরেকটা বলতে ভুলে গেছি, আমার গুরুদেব বললো যে আর একটু বেশি বেশি সবার কে ভাসতে হবে, বেশি করে ভালোবাসতে হবে, আর একটু বেশি করে ভালোবাসতে হবে, একদম এটাও একদম। বলেছি। খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালোবাসাটাই তো নমস্কার মেইন। স্যার। যত ভালোবাসবো তত আমাদের হৃদয় খোলে, ভালোবাসাটাই মেইন। ঠাকুর তো সকল ঠাকুরের ভালোবাসার প্রতীক। অনেকে রাগ দেখায়, খুব রাগ দেখায়, তো তারা রাগটা উপরে উপরে দেখায়, ভিতরে কিন্তু ভালোবাসে। এটাই হচ্ছে মেইন তত্ত্ব। একমাত্র ভালোবাসাটাই থাকে, এবং আমরা সবাই ফ্রেন্ড। এটাই হচ্ছে আত্মার জগতের পরিচয়, আমরা সকলেই বন্ধু। ঠিক আছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ শিবরাত্রি স্যার, আপনাকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। গুরু মহারাজকে প্রণাম জানাই, থ্যাংক ইউ। নমস্কার স্যার। আমি আমার নাম পাপিয়া ভট্টাচার্য বিশ্বাস। হ্যাঁ, আমি এই মানে ধ্যান করে কালকের এই বিশেষ যে ধ্যান অনুষ্ঠান ছিল ওটাতে আমি যোগ দিয়েছিলাম, আপনারা যেরকম ভাবে বলেছিলেন। আহ ওই সন্ধ্যার ধ্যানে যখন আপনারা সবাই ছিলেন সেই সময় আমি ছিলাম, কিন্তু আমি আমার মোবাইল থেকে ছিলাম না। হ্যাঁ, আমার হাজবেন্ডের মোবাইলে ছিলাম, তবে বেশিক্ষণ না মনোযোগ দিতে পারিনি। আমি তখন ঠিক করলাম যে আমি মধ্যরাত্রি ধ্যানটা অবশ্যই করব। হ্যাঁ, মানে নিজে নিজে করব এবং ভোর অবধি ঘুমাবো না, যেরকম আপনারা বলেছেন যে আজকে রাতটা ঘুমাবেন না, সেটা লাভ যতটা তোলা যায় ওঠানো যায় সেই চেষ্টা করব। তো আমি সেটা করেছি, তো করে কিছু কিছু জিনিস আমার সাথে হয়, সেটা বলবো বলেই, সেই অনুভূতিগুলো বলবো বলে আমি মানে ভিডিওটা আপনাদের সাথে করছি, শেয়ার একদম করছি। একদম, বলুন, মন খুলে বলুন। হ্যাঁ, মানে বেশি খুব সেরকম বিরাট কিছু নয় হয়তো, কিন্তু তবু ছোট ছোট জিনিস। যেমন কালকে না অনেকদিন পরে, না ধ্যান তো আমি এখন রোজই করছি, কিন্তু এবং একবারের বেশি করি, দুবার বা তিনবার বসি ছোট ছোট করে। তো কালকেও আমি সারা রাত করেছি, আবার একটু বিশ্রাম নিয়ে আবার সকালে করি,
এবং তারপরে দুপুরে একবার করি 10-15 মিনিটের জন্য। তো রাতের যে অভিজ্ঞতাটা সেটার থেকে বলছি যে আমি প্রায় জীবনের বোধহয় প্রথমবার ওই 1 ঘন্টা 40-42 মানে প্রায় 1 ঘন্টা 43 মিনিট মতো ধ্যানে ছিলাম। কালকে এতটা, শিবরাত্রি, হ্যাঁ কালকে হ্যাঁ, শিবরাত্রি উপলক্ষে। আচ্ছা আচ্ছা, হুম, হুম। বলো। শুনবো। এতক্ষণ আমি বসতে পারতাম না আগে, প্রথম প্রথম 30 মিনিট হলেই আমার খুব কষ্ট হতো। এর মাঝখানেও একটু পা গুলো অবশ হয়ে যাচ্ছিল, তো যেরকম আপনারা বলেছেন একটু পাটাকে ছাড়িয়ে নিয়ে আবার মানে ধ্যানটা না ভঙ্গ করে বসতে, তো সেইভাবে আমি করি। মাঝখানে দুবার ডান পাটা খুব অবশ হয়ে যায়, ভীষণ ঝিঝি ধরে ব্যথা করে, তখন আমি পাটা খুলে নিয়ে আবার চোখ বন্ধ অবস্থাতে আবার ধ্যানে চলে আসি, ঢুকে যাই, শ্বাসের দিকে লক্ষ্য রাখি। তো এইভাবে বসতে বসতে অনেকক্ষণ হয়ে গেছে, আমি তো খেয়াল করিনি, পরে আমি মোবাইল দেখে বুঝি। তো তার মাঝখানে আমার হাতে খুব তীব্র ব্যথা শুরু হয়েছিল, ডান হাতটায়, এবং মানে হাতের তালুতে আঙ্গুলগুলোতে প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম, হাড়ের মধ্যে কনকন করছে যেন। তখন মনে হচ্ছিল যে আর থাকতে পারবো না, এবার তাকাতে হবে। তো তবু আমি সহ্য করে এভাবে ছিলাম বেশ অনেকক্ষণ, তারপরে দেখলাম ওটা একটু কমলো। তারপরে বাঁ দিকে শুরু হলো, বাঁ হাতের আর্মে, তবে ডান হাতেরটাই বেশি হচ্ছিল। তারপরে কিছুক্ষণ বাদে বাঁ দিকেরটাও একটু কমলো। একদম শেষের দিকে পিঠে ব্যথা শুরু হলো, মানে পিঠের ওই ডান দিক দিয়ে মেরুদণ্ডের পাশ দিয়ে একটু তলার দিকে ব্যথাটা শুরু হলো। তো এইগুলো বিভিন্ন রকম ব্যথা বোধ করছিলাম খুব। আর আর আঙ্গুলটা মানে ওই ডান হাতের তর্জনীটা নিজে নিজেই নড়ছিল, নিজে নিজেই যেন মানে কি বলবো, ওই স্পার্ক করার মতো নিজে নিজেই নড়ে নড়ে উঠছে, এটা বুঝতে পারলাম। তারপরে বাঁ হাতে ওই মধ্যমা যেটা, সেটা ব্যথা করতে শুরু করে দিল। হঠাৎ করে এগুলো হচ্ছিল বিভিন্ন রকম ভাবে, ঘুরে ফিরে এগুলো আসছিল। তারপরে আমি এমনি কোনো দর্শন হয়নি, এই অনুভূতিগুলো হচ্ছিল। ডান দিকে থাইয়ের কাছে মনে হচ্ছে আঙুল মানে পা বা হাতের আঙুল দিয়ে কেউ যেন নাড়াচাড়ি করে খোঁচা দিচ্ছে। কিন্তু আমি জানি আমার পাশে এরকম কিছু পরিস্থিতি ছিল না রাত্রিবেলায়, যে সবাই ঘুমাচ্ছে আমি জাগা, এরকম হওয়ার কথা নয়। তো একবার মনে হচ্ছিল চোখ খুলে দেখলে ভালো হয় কি হচ্ছে, কিন্তু ওই মানে ইচ্ছা হলেও আমি চোখটা খুলিনি। তারপরে এরকম দুবার হয়, পরপর দুবার থাইয়ের কাছে মনে হচ্ছে কেউ যেন আঙুল দিয়ে, পায়ের বা হাতের কোনো একটা আঙুল দিয়ে, বেশ 2-3টে আঙুল দিয়ে যেরকম লোকে ডাকলে বা খোঁচা দিলে যেরকম হয় আর কি, সেরকম বোধ হচ্ছিল। তো এই জিনিসগুলো কাল হয়েছিল, বেশ ভালো লাগছিল। এবং খুব সুন্দর। হ্যাঁ, নানা এস্ট্রো মাস্টাররা আছে তো, নানা গুরুরা আছে, এবং হুম হুম, কালকে তো শিবজির কৃপা সকলের উপরে এসেছে, শিবজি সকলকে ঊর্জা দিয়েছে। আমরা সবাই শিবজির সাথে বসে কাল ধ্যান করেছি। এরকম নানা তাদের অনুভূতিও আসে, সরাসরি দেখতে না পারলেও অনুভব করা যায়, নানা প্রেজেন্স অনুভব করা যায়। এবং নানা মাস্টাররা খুব অ্যাক্টিভ ছিলেন গতকাল হুম এই হুম। বিশেষ শক্তিশালী দিন। এবং আপনার হিলিং হয়েছে, খুব হিলিং হয়েছে। নানা জায়গাতে ব্যথা যে হয়, ওগুলি মানে আপনাদের যে সমস্ত ব্লকেজ থাকে, রোগ থাকে, এবং পাস্ট লাইফের যে কর্মাগুলো স্টোর থাকে, এগুলো রিলিজ হয়ে যায়। একটু ব্যথা ব্যথা তো হবেই, নারীমণ্ডল হুম। হ্যাঁ, পরে উঠে আমি সেটাই ভাবলাম যে আপনি তো এটা থাকতে বলেছেন, হয়। তাহলে হয়তো মেইন সেটাই হয়েছে। ফর্মুলাটা এটা হলে কেউ চোখ খুলবেন না, উঠবেন না। সেটা সহ্য করে অতিক্রমণ করলে, পার করলে একটা সময় আবার একদম শরীরটা ছেড়ে দেয়, একদম রিল্যাক্স হয়ে যায়, হালকা হয়ে যায়, পেইনটা হুম হুম। চলে যায়। একটু একটা স্টেজ, একটা ফেজ থাকে যখন হাইয়েস্ট পিক পয়েন্টে যায়, তারপর আবার ধীরে ধীরে ডাউন হয়, একদম নর্মাল হয়। আরেকটা সুন্দর জিনিস হয়েছে, বলবো স্যার? বলুন বলুন। এটা কালকে হয়নি, এই 2টো দিন আগে হয়েছে, আমার বলা হয়নি। আমার না খুব ওই যে জায়গাটা দিয়ে আমরা বসি, হিপ পোর্শনে যে এরিয়াটুকু আমরা মানে বসার জায়গা হিসেবে যেটুকু আমাদের মানে টাচ হয়ে থাকে বডি, সেই হিপের এরিয়াটুকু পেছন দিকে, সেখানটা খুব বেশি ফোড়া হতো। মানে এটা বরাবর অনেক বছরের সমস্যা। গরম ওই জায়গা, যেহেতু সবচেয়ে বেশি গরম একটা জায়গা, হ্যাঁ, খুব হিট তৈরি হয়, তো ওখানে বারবার ফোড়ার প্রবণতা আমার খুব বেশি। তো এর জন্য অনেক রকম ভাবে চেষ্টা করেছি, ট্রিটমেন্ট করেছি, কিন্তু ওই যতদিন ট্রিটমেন্ট চলে তখন একটু কম থাকে, পরে আবার যে কে সেই, হ্যাঁ, তো ওটা কিছুতে কমে না, ও ফিরে ফিরে আসে। তো এবারও যেই ঠান্ডাটা কমে গিয়ে গরম পড়তে শুরু করলো, যথারীতি ওই রকম একটা বিরাট বড় ফোড়া হলো, এবং আমি হাঁটতে চলতে বসতে পারছি না, ভীষণ কষ্ট পাচ্ছি। আর আমাকে ওই ওষুধ লাগিয়ে লাগিয়ে টেম্পোরারি একটা রিলিফ দিতে হয় আর কি। তো আমি তা সেই 2টো দিন আমি ওষুধটা খুঁজে পাচ্ছি না, যেটা আমি একটা মলম সবসময় রেডি থাকে, তো ওটা খুঁজে পাচ্ছি না। তো আর এদিকে ফোড়াটা দিন দিন বাড়ছে, লাল হয়ে ফুলে উঠছে, গরম হয়ে গেছে, কিন্তু ফাটে না, খুব কষ্ট দেয় ব্যথায়। তো আমি তখন হঠাৎ মনে হলো, আপনাদের কথা মনে হলো যে আমি তো আপনারা তো আমাকে ধ্যান করাচ্ছেন, আমি ধ্যান করি,
তাহলে আমি যদি ওই ফোড়ার ভিতর থাকা জীবাণুগুলোর সাথে একটু কথা বলি, হুম, তাহলে কি একটু আরাম হতে পারে? তো করে দেখা যাক, একটু চেষ্টা তো করতেই পারি। কেননা আমি শুনেছি আপনাদের একজন ভদ্রমহিলা বলছিলেন যে পিঁপড়ের সাথে কথা বলেছেন, উপকার পেয়েছেন, পিঁপড়েগুলো কামড়ায়নি, হাতের উপর উঠে সুড়সুড়ি দিয়েছে, চলে গেছে। তো এই জিনিসটা খুব সুন্দর লেগেছিল। সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, ওষুধটা খুঁজে পেলে আমি অবশ্যই লাগাবো, কিন্তু তার আগে আমি এইভাবে একটু হিলিং হয় কিনা দেখি না, চেষ্টা করে। তো আমি সেটা করেছি। আমি সেই দিনটা এবং পরের দিনটা, দুটো দিন আমি হাত বুলিয়ে বুলিয়ে ফোড়াটার উপরে খুব ভালোবেসে বলেছি যে তুমিও, জীবাণুগুলোকে বলেছি ওদের উদ্দেশ্য করে, যে আমিও প্রাণী, তোমরাও প্রাণী, আমিও যেমন জীব, তোমরাও জীব, এবং তোমাদের আমি কখনো ক্ষতি চাইনি। আমি জীব জগতের যেহেতু নিজেও জীব, আমি কেন অন্য কারোর ক্ষতি চাইবো? তোমাদেরও ক্ষতি চাই না। কিন্তু তোমরা আমাকে দেখো, একটু চিন্তা করে দেখো, আমাকে একটু কষ্ট দিচ্ছ। তোমরা একটা ভুল জায়গায় এসে পড়েছো, এবং এখানে এসে মানে মানে তোমাদের জন্য আমার একটা কষ্ট হচ্ছে। তোমরা কারোর ক্ষতি করো না, আমি তো তোমাদের ক্ষতি চাই না। আর যদি একান্তই তোমরা শেষ পর্যন্ত না শোনো, তখন নিরুপায় হয়ে আমি হয়তো মলম লাগিয়ে দেবো, দিতে বাধ্য হব, তোমরা মরে যাবে। সেটা কিন্তু আমি চাই না। তো আমি সেটা চাইছি না, আমি চাইছি তোমরা শুধু একটা ভুল জায়গায় এসে পড়েছো, মানুষকে বা কোনো প্রাণীকে কষ্ট দিচ্ছ, সেটা থেকে তোমরা সরে যাও। আর আমাকে কষ্ট দিও না, বা এমন আর কোথাও গিয়ে কাউকে কষ্ট দিও না। নিজেদের মতো থাকো, কাউকে কষ্ট না দিয়ে। এটাই বলবো। আর বারবার বলেছি এই কথাগুলো, যে তোমরা চলে যাও এখান থেকে, আমার কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, তোমরা এইভাবে কষ্ট দিও না। তো দুদিন এটা করেছি, সেদিন রাতে সন্ধ্যার পর থেকে এবং পরদিন সকালে। তারপরে আশ্চর্যভাবে যেটা উত্তরোত্তর বাড়ছিল, প্রচন্ড বড় হয়ে যায় আমার ফোড়াগুলো না, প্রচন্ড বড় হয়ে লাল হয়ে ফাটবে না, অথচ ওইরকম একটা পজিশনে থাকে, মনে হয় অপারেশন করলে ভালো হয়। তো পরদিন দেখলাম ব্যথাটা গায়েব, পুরো ব্যথাটা গায়েব। আমি ভুলে গেছি যে আমার একটা ফোড়া ছিল। ব্যথাটা গায়েব, এবং আমি আর খেয়াল, হাত হাত দিয়ে যেটুকু বুঝলাম, তাকিয়ে দেখতে তো পারিনি, কিন্তু ছোট হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে, নিজে নিজেই বসে যাচ্ছে। তো এক রাতারাতি এরকম এত সুন্দর একটা ফল পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। মানে আমি সেটাই তখন বাড়িতে বললাম যে দেখো, এরকম একটা চেষ্টা করেছি এবং ফলও পেলাম। খুব সুন্দর, খুব সুন্দর। প্রথমে আমাদের সকল রোগী আরোগ্য হয়, একটু ধৈর্যের দরকার, আর ধ্যানটা সঠিকভাবে নিয়মিত করা দরকার। ধ্যান করলে আমাদের রুট লেভেলে গিয়ে সেগুলো কিউর হয়। আমাদের যে কারণের জন্য এগুলো আসছে, সে কারণগুলাই নির্মূল নিবারণ, হয়ে যায়। তাইলে সেটা সারফেস লেভেলে আর আসে না। কারণ হুম হুম বলা হয়ে থাকে রোগ 6 মাস আগে আমাদের সূক্ষ্ম শরীরে আসে, মিনিমাম হুম 6 মাস আগে আমাদের এনার্জি বডিতে আসে। আমাদের এই ফিজিক্যাল বডিটা হচ্ছে রিফ্লেকশন একটা, এই এনার্জি বডি যেরকম তার রিফ্লেকশন হচ্ছে এই ফিজিক্যাল বডি। মেইন হচ্ছে আমাদের এই সূক্ষ্ম শরীর অ্যাস্ট্রাল বডি। সেখানে যদি ঊর্জা ঠিকভাবে প্রবাহিত হতে না পারে, ফ্লো হতে না পারে, সেখানে নানা ব্লকেজ আসে, সেগুলো আসে, তাহলে আমাদের ফিজিক্যাল বডিতে ধীরে ধীরে সেই রোগটা আসে আর কি। এজন্য ধ্যান আমাদের ওই যে গুড়া রুট লেভেল, আমাদের সূক্ষ্ম শরীর অ্যাস্ট্রাল বডি, ঊর্জা শরীর, সেটাকে পুরা চকচক করে দেয়, হিল করে দেয়। তাহলে আমাদের বাহ্যিক আবরণটাও ঠিক হয়ে যায়। পত্রিজি বলে থাকেন ধ্যান হচ্ছে সর্বরোগ হারিণী, সর্বরোগ নিবারণী। এইগুলা আমাদের আছে এক্সিস্টিং, সেও ধীরে ধীরে চলে যায়। যেরকম ঘনশ্যাম বাবু, উনি জানেন না ব্যাপারটা কি হয়, আমি বলে দিলেন অ্যাস্ট্রাল সার্জারি হয়, নানা হুম কিছু ফাইব্রয়েড, টিউমার, এগুলো সার্জারি অ্যাস্ট্রাল সার্জারি হয়ে চলে যায়, ভেনিশ হয়ে যায়। রেগুলার এরকম 40 দিন 3 ঘন্টা করলে টিউমার, ক্যান্সার সবকিছু কিউর হয়ে যায়। হাজার হাজার ব্যক্তির এরকম ইন্টারভিউ রয়েছে আমাদের চ্যানেলে, হিন্দি চ্যানেলে। যাই হোক, খুব সুন্দর অদ্ভুত অনুভূতি। খুব ভালো লাগলো, ধন্যবাদ শেয়ার করার জন্য। বলুন। হ্যাঁ, নমস্কার। আমি নিভা চৌধুরী আসাম থেকে বলছি। কালকে মহাশিবরাত্রি উপলক্ষে নিযুক্ত হয়েছিলাম PSSM ত্রিপুরার পর্দায়। তো সেখানের যেটা অনুভূতি কালকে আমার হয়েছে সেটা বলছি। তো ধ্যান শুরু করার কিছুক্ষণ পরেই আমার নাদ শুরু হয়ে যায়। তো নাদটা কিছুক্ষণ চলার পর আমার শ্বাসটা একদম ছোট হয়ে যায়, তখন আমি ট্রান্সে চলে যাই। এভাবে আমার একবার নাচ শুরু হয়, তারপর আবার শ্বাসটা ছোট হয়ে যায়, আবার ট্রান্সে চলে যায়। এইভাবে 3বার আমি ট্রান্সে গেছি। তো প্রথমবার আহ, আমি কাউকে চিনতে পারি। প্রথমবার কারু বাড়িতে কেউ আসছে, দুইজন মহিলা কথাবার্তা বলছিল বাচ্চাদের নিয়ে। আমি ঠিক বুঝতে পারিনি কোথাকার কে,
যাই হোক, দ্বিতীয়বার দুটো অ্যাসামিস লোক কথা বলছিল, হয়তো আসামেরই হবে, কোথায় সেটাও আমি বলতে পারবো না। তৃতীয়বার যেটা, সেটা কথা শুনে দুজন মহিলা কথা বলছে, যেটা শুনে মনে হলো এটা ত্রিপুরা আগরতলায় আমি গিয়েছিলাম, কারণ কুমিল্লা ডিস্ট্রিক্টের কথা ছিল, যেটা আমাদের আসামে হয় না, ত্রিপুরায় জেনারেলি বেশি শোনা যায় কথাটা। তো 3বার এরকম ট্রাভেল হয়েছে। তারপর 1.5 ঘন্টা মতো হয়ে যাওয়ার পর হঠাৎ মানে একটা আওয়াজ হচ্ছিল আমার ঘরে। তো যেহেতু আমি একা, কেউ নেই ঘরে, তো আওয়াজ করার কেউ নেই। তো প্রথমে ভাবলাম যে আওয়াজটা কিরকম হচ্ছে, যে প্রদীপের সলতা যখন পুড়ে যায় তখন যেটা আওয়াজ হয় ওরকম ধরনের মনে হলো। তো আমি ভাবলাম প্রদীপটার সলতাটা পুড়ে যাচ্ছে, একটু পরে বন্ধ হয়ে যাবে আওয়াজটা। তো এই ভেবে আমি ধ্যান করছি। তারপর যেই ধ্যান করছি আওয়াজটা আরো বেড়ে গেল। তো আমি বুঝার চেষ্টা করছি আর কি, যে কিসের আওয়াজ এটা। তো মনে হচ্ছে যেমন কোথাও উপরে কোনো আরশোলা বা কোনো পোকা উঠে নামছে বা উঠছে, তাদের পায়ের যে একটা আওয়াজ টিনের মধ্যে বা কোনো কিছুতে হলে যেরকম, বা কাচের মধ্যে হলে যেরকম হয়, সেরকম হচ্ছিল। তো আমি ভাবলাম থাক, কোনো পোকা কোথাও কিছু করছে, আমি আমার মতো ধ্যান করি। কিন্তু আমি ধ্যান করতে পারছিলাম না, সেই আওয়াজটা আরো বেড়ে যাচ্ছিল। আমি এইভাবে 10-15 মিনিট আওয়াজটা বুঝার চেষ্টা করছিলাম কিসের আওয়াজ এটা। তারপর আস্তে আস্তে মনে হলো না, কোনো পোকা না, এটা মনে হচ্ছে ছোট ছোট গুড়া গুড়া পাথর যেটা থাকে সেটা। তারপর মানে 10-15 মিনিট ধরে আমি কিছুতেই মানে ধ্যান লাগাতে পারছি না, আওয়াজটা মানে ধ্যান লাগাতে গেলে আওয়াজটা আরো বেশি করে আমার কাছে আসছে। তো আমি ভাবছি আমি ধ্যান করি অথচ মানে আওয়াজটা কেন আমাকে ডিস্টার্ব করছে, এটা আমি বুঝেই বা কি করব, মনে মনে ভাবছি। তারপর কিসের আওয়াজ ভেবে যখন ভালো করে আবার মানে ওদিকেই ধ্যান দিলাম, আওয়াজটার দিকে, তো মনে হলো ছোট ছোট গুড়া পাথর টিনের কিছু পাত্রের মধ্যে ফেললে যেরকম একটা আওয়াজ, ওরকম আওয়াজ হচ্ছে। তখন ওই ফট করে আমার মন মস্তিষ্কে একটা কথা আসলো যে কেউ আমার ঘরে এসেছে, মতলব মানে কোনো মানুষ না, মানে ভাবলাম যে স্পিরিচুয়াল কেউ এসেছে আমার ঘরে। যেই এটা ভাবলাম, সাথে সাথে আমি বললাম, তুমি যেই হও, তোমাকে আমি মানে কোটি কোটি প্রণাম জানাচ্ছি, তুমি আমার কল্যাণ করো। তো আমি স্ট্রেট যেহেতু বসা ছিলাম, মনে হলো চট করে কেউ আমার ঘাড়টা চেপে ধরে একদম ঝুঁকে দিল, মানে পায়ে ধরে প্রণাম করার মতন। তো আমি আবার ঝুঁকে গিয়ে প্রণাম করে বললাম যে তুমি যেই হও, কোটি কোটি প্রণাম, তুমি আমার কল্যাণ করো। তো এটা বলার পর থেকে আওয়াজটা আর নাই, চলে গেল আওয়াজটা। তো যাই হোক, বুঝলাম যে কেউ এসেছিল। তারপর মাঝখানে কিছুক্ষণ মানে আমার হিলিং হলো, চক্রগুলো ক্লিনজিং হলো। তারপর মানে তখন একটু বডিতে অস্বস্তি হচ্ছিল, জায়গায় জায়গায় যেরকম ক্লিনজিং হচ্ছিল, তো অস্বস্তি হচ্ছিল, এভাবে কিছু সময় কাটলো। তারপরে খুব ঠান্ডা লাগছিল, তারপরে একবার খুব গরম লাগলো, তারপরে আবার খুব ঠান্ডা লাগলো। তারপরে আবার এমন ধ্যান লেগে গেল, মানে আমি আর কিছু বলতে পারি না, কিছু বলতে পারি না। হঠাৎ মানে আপনার আওয়াজে আমি মানে ধরপড় করে মানে জেগে যাই, ধ্যানের থেকে ফিরে আসি। তারপরে এইভাবে আর কি আস্তে আস্তে আবার নাচ শুরু হয়, কিছুক্ষণ শ্বাস ছোট হয়ে যায়। এটাই ছিল, এরকমই আমার ছিল আর কি অনুভূতি কালকের। খুব সুন্দর ম্যাডাম, থ্যাংক ধন্যবাদ ইউ, শেয়ার করার জন্য। ধন্যবাদ। নমস্কার সকলকে, আমার নাম মৌভদ্র। তো কালকে যেহেতু মহাশিবরাত্রি আছে, তো শিবরাত্রিরে আমার যা অনুভূতি আমি ফিল করেছি সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করতে আসলাম পিএসএসএম ত্রিপুরার পর্দায়। তো কালকে যে অনুভূতি হয়েছে, কালকে আমি ওই 9টা থেকে ক্লাসটা শুরু হয়েছে, তো 9টা থেকে 11টা অবধি সৎসঙ্গ তো চলেছে। তো পুরোটা আমি জয়েন হতে পারিনি, কিছু কিছু আপনার কথাগুলো আমি শুনেছি স্যার। তো তারপরে 11টা থেকে 2:30 অবধি যে চলেছে, 11টা থেকে 2:30 অবধি যে আমাদের ধ্যান পর্ব চলেছে, তো 11টার সময় তো আমি বসলাম সৎসঙ্গ মোটামুটি শোনার পর। তো 11টার সময় বসে তারপরে মোটামুটি ওই 15 মিনিট আধা ঘন্টার পর মনে হচ্ছে যেন আমি তো পুরো স্থির হয়ে গেছি, মনে হচ্ছে যেন আমার ভেতর থেকে কিছু একটা উপরের দিকে উঠে যাচ্ছে, আবার মনে হচ্ছে সেটা নেমে গেল। আচ্ছা, কালকে শরীরের মধ্যে ভীষণভাবে অস্থিরতা হয়েছে, সেটা হলো কখনো শীত লেগেছে, কখনো গরম লেগেছে, আবার মানে মনে হলো কেউ যেন ওই ছুঁচ ফোটানোর মতোই কিছু একটা আমার ওরকম মনে হলো, মানে চিমটি কাটার মতো, ছুঁচ ফোটানোর মতো এরকম। তো তারপরে মানে চারিদিকে তো সেই একবার বা পায়ে চুলকাচ্ছে, যে একবার আমাদের প্রায় সকলের সাথে এরকম হয়ে থাকে, এটা একটু আমি বলে দিই যে প্রথমে খুব গরম লাগে, তারপর খুব ঠান্ডা লাগে, এগুলি কেন হয় আর কি।
এগুলি যে ঊর্জাটা আমাদের কুণ্ডলিনী ঊর্জাটা যদি নিচের থেকে উপরের দিকে উঠে, হ্যাঁ, এই নিচের থেকে যদি, হ্যাঁ, ওই দিন তো শিবরাত্রি, অনেক এনার্জি, অদ্ভুত এনার্জি, তো ওইটা গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থানের জন্য আমাদের কুণ্ডলিনী শক্তিটাও পুল করে উপরের দিকে। তো সেই এনার্জিটা যখন উপরে উঠে গরম লাগে, বিশেষ করে যখন মণিপুর চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এই চক্রগুলি ক্রস করে উপরে উঠে, তখন গরম হয়, খুব প্রচন্ড টেম্পারেচার বেড়ে যায়, শরীর ঘেমে যায়। আবার যখন ঊর্জাটা আজ্ঞা চক্রে পৌঁছে যায়, আজ্ঞা চক্র স্থিতিতে বা অনাহত আজ্ঞা চক্রে, সেখানে গিয়ে মিলিত হয়, স্থির হয়, তখন আবার ঠান্ডা লাগে, নিচের গুলিতে গরম লাগে, উপরে উঠলে আবার চক্র অনুসারে গরম ঠান্ডা হয়ে যায় শরীর। আবার ইরা, পিংলা, সুষুম্না আছে, ইরা নারী, পিংলা নারী, একটা সূর্য নারী, আর একটা হচ্ছে চন্দ্রমার নারী। তো এগুলো একসময় গরম ঠান্ডা লাগে, বিশেষ করে ওই যে কুণ্ডলিনী এনার্জিটা, এটা ওই দিন সবারই উঠতে থাকে, শরীরে ঝটকা লাগে। আর উপর থেকেও কসমিক এনার্জি প্রচুর মাত্রায় সহস্রারে প্রবেশ করে। তো নিচের থেকে উপরে উঠে মূলাধার, স্বাধিষ্ঠান, বিশেষ করে মণিপুর গুলিতে গরম লাগে। আর উপরের স্তরে আজ্ঞা চক্রে আসলে একদম ঠান্ডা, শীতল, অপার আনন্দ, স্থিরতা অনুভব হয় আর কি। বলুন ম্যাডাম, তারপর? এরকম বিশেষ কোনো অনুভূতি হয়নি, এই ছোট ছোট স্টেপ গুলোই ছিল। এবার তার মধ্যে এত অস্থির লাগছিল, মানে হাত পা চুলকাচ্ছিল। তারপরে সেই আমি যে অতক্ষণ আমি চোখ বন্ধ করেই বসেছিলাম পুরো 11টা থেকে 2:30 অবধি। কিন্তু মাঝে মধ্যে আমি পাটা এত ব্যথা করছে বলে পাটা খুলে দিচ্ছি, প্লাস আবার হাতগুলো খুলতে বাধ্য হচ্ছে, চুলকাচ্ছে যেহেতু। হ্যাঁ, আর শরীরে তারপরে অনেক আবার দূষিত হয়ে আছে আর কি, শরীর পুরো ডাস্টবিন হয়ে আছে আপনার, সব ক্লিনিং হবে, তারপরে রাজা ছিল, নারীর শুধু নয়। পাটা ব্যথা হচ্ছিল, প্লাস আবার পিঠটার দিকেও একটু ব্যথা হচ্ছিল। এবার আমরা যখন বসি, যেই পোর্শনটা বিছানার মধ্যে অ্যাটাচ ছিল, সেই জায়গাটাও ব্যথা করছিল, প্লাস আবার হাঁটু দুটো প্রচন্ড ব্যথা। বাধ্য হয়ে আমি মানে চোখ বন্ধই ছিল, বাধ্য হয়ে আমি একটু শুয়ে পড়লাম, আবারও উঠে বসেছি। মানে এরম ভাবেই চলতে লাগলো। এবার আমার খালি ভাবছি আমার কি ধ্যান ঠিকঠাক মতো হলো না, না করতে পারিনি। আর হ্যাঁ, লাস্টের দিকে আমি জানি না ওটা কি আমার মানে ভাবনা, হালকা মতো কানে দূর থেকে ধীমে ধীমে মনে হচ্ছিল আমি শঙ্খর আওয়াজ পাচ্ছিলাম। এটা অনাহাত না ধর, অনাহাত। এবার জানি না আমি ভালো করে, আর এই যে সত্যি মানে একটা শঙ্খের আওয়াজ, তো তো চোখ বন্ধ করেই আমি ব্যাপারটা আর কি ভালো মতো বুঝতে চাইলাম। হ্যাঁ, মানে অনেক দূর থেকে মনে ধীমে ধীমে আওয়াজটা আসছে। সবার অদ্ভুত হিলিং হয়েছে, শরীরে যন্ত্রণা করা, ছটফট করা, বেচিনি হওয়া, শ্বাস রুদ্ধ হয়ে যাওয়া, অস্থিরতা, এগুলি হচ্ছে শরীরে মানে দূষিত দূষিত পদার্থ, আনওয়ান্টেড ঊর্জা পদার্থ ব্লকেজ হয়ে আছে। তো হ্যাঁ, নারীমণ্ডল শোধন হয়, এটাকে, এই দশাটাকে কায়নোপাসনা দশা বলে। শরীর শুদ্ধি, এটা সহ্য করতে হবে, যত সহ্য করবেন তত তাড়াতাড়ি এই দশাটা শেষ হবে এবং এবার এক নির্মল এক সময় স্থিতিতে হয়, পৌঁছাবে। বলুন। এবার এক এক সময় এমন হয় পাটা প্রচন্ড ভাবে ব্যথা হয়, আমি পাটা আমাকে ছড়াতে বাধ্য করতে হয়, মানে পাটা আমাকে ছড়ালে তখন একটু আরাম লাগে পায়ে। ওটা এক্সচেঞ্জ করে নেবেন, এমনি খুলে নেবেন না, একটা এমন থাকলে এটা এক্সচেঞ্জ করে এরকম করে নেবেন, আর পাল্টে নেবেন, কিন্তু আর খোলা উচিত না এভাবে, আর চোখ তো খুলবেনই না, হাত না, পা। চোখ খুলিনি, কিন্তু এই হ্যাঁ। অস্থির পানাগুলো হচ্ছিল। আর দুদিন আগে হুম। আরেকটা মানে বেশ ম্যাজিকের মতো কাজ হয়, সেটা হলো আমার ডান হাঁটুটায় মালাই চাকিটায় ভীষণ ভাবে ব্যথা ছিল। তো আমি ধ্যানে বসেছি, তো বসার পর মনে হচ্ছে ওই মালাই চাকিতে কিছু একটা বুদবুদ আকারে ভেতরে কিছু একটা হচ্ছে। তো হচ্ছে ঠিক আছে, ধ্যানের মধ্যে আমি ফিল করছি জিনিসগুলো। তার কিছুক্ষণ বাদে দেখছি মানে ধ্যান যেই হয়ে গেছে, আমার হাঁটুর ব্যথাটা পুরো গায়েব, মালাই চাকিতে যে ব্যথাটা ছিল পুরো গায়েব। আমি আবার দুদিন ধরে, না আবার কালকে আবার হবে না, তো এইভাবে আমি আরো দুদিন ধরে ছিলাম যে না, সেই হাঁটুর ব্যথাটা সত্যিই কমে গেছে। এখন মানে বেশ বা তো হাঁটুটা। হিলিং হয়েছে, এই আর কি। নানা মাস্টাররা এসে তাদের ঊর্জার দ্বারাও হিলিং করে। আর ধ্যানের মধ্যে ঊর্জা আসলে আমাদের শরীর শোধন হয়, যে এক্সিস্টিং রূপগুলো সেগুলো ধীরে ধীরে বিদায় নেয় আর কি। খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন, একটা ধন্যবাদ। হচ্ছে কি যে আমার বোনেরও একটা অনুভূতি হয়েছে তো। ও তো নেট কানে, ও যেখানে থাকে তো নেটটা ভালো ওর আসা যাওয়া করে না, যার জন্য আমাকে বলেছে বলতে, তো আমি বলি। তো বলুন। কালকে ও ধ্যানে বসেছে। ও না, যখন ধ্যানে বসে মোটামুটি 10-15 মিনিট থাকে,
তারপরে না ওনা এমন একটা ও মাথার মধ্যে হয়, মানে এমন একটা ঘোর আসে যার জন্য ওকে ঘুমিয়ে পড়তে হয়, শুয়ে পড়তে হয়। এবার শুয়ে শুয়ে ও মানে নানান ধরনের অনুভূতিগুলো ওর মধ্যে হয়। তো ওটা কি ওর ধ্যান হয়? হয় হয়, এটা ট্রান্সে চলে যায় আর কি, হ্যাঁ, মানে অবচেতন অবস্থায় হয়। তারপর ওর ঘুম চলে আসে, শুয়ে পড়ে তারপরে অনুভূতিগুলো। এনার্জি একটু ডাউন আছে আর কি, এনার্জি ডাউন থাকায় সজাগ থাকতে পারে না, ঘুমিয়ে যায়, হুম, তাতেও হয়। ওইটা যোগনিদ্রা বলে। যোগনিদ্রা। তো আর হবে, কালকে এক এক যে সময় এক এক কেজ আছে, এক এক কিছু হবে। বলুন। আর কালকে যেটা হয়েছে, বেশিক্ষণ হয়নি, ও বেশিক্ষণ করতে পারেনি ধ্যানটা। ওর মনে হলো যে সাপ এসে ওকে ওর ঘাড়ে কামড়ে দিয়েছে, হম। মানে না সাপের না, মতো। অনুভূতি হয়, তা ভয়ের কিছু নেই। আরো ধ্যান করতে বেশিরভাগ ও থাকলে। সাপই দেখতে পায়। আর শিবজির কাছে, শিবজির সাথে কানেক্টেড আছে হয়তো, বা সে অতীতের জীবনে সাপ ছিল হয়তো। হ্যাঁ, তো আশেপাশে এরকম তো নাগ নাগ বংশের থাকে না, এরকম নানা কিছু কানেক্টেড থাকে বলে এগুলো আছে, এটা ভয়ের কিছু নেই। আবার সবকিছু বলছি আগে তুই নাক প্রণাম, ফাঁক ছিল, প্রণাম জন্যই করতে দেখা বল, যাই দেখে তাকে প্রণাম করতে বলবেন। ঠিক আছে, ওয়েলকাম। একটা। কালকে ওর অনুভূতি হচ্ছে ওর ঘরের পাশে ছাদটা খোলা, তো ছাদে গিয়ে মানে রাতের বেলাতেই গিয়ে দেখছে একটা সুন্দর গন্ধ ওর নাকে আসছে। তোর বরকে আবার বললো যে তুমি গিয়ে দেখো, তখন বললো না ওটা বনের গন্ধ, ওই আমের মুকুলের গন্ধ, কোথায় ফুলের গন্ধ। বলছে না আমি বনের গন্ধ বুঝি, কিন্তু ওটা সুন্দর একটা গন্ধ আমার নাকে এসছে। তো এই বিষয়টা কি? এই বিষয়গুলো তো আপনিও জানেন, আমাকে কি বলতে হবে? গন্ধ কেন পাওয়া যায়, এগুলো অনেকবার বলেছি। অ্যাস্ট্রোনমার মাস্টাররা আসে, অ্যাঞ্জেলরা আসলে সুগন্ধি বের হয়, নানা গুরুরা আসলেও গন্ধ বের হয়। এটাই, হ্যাঁ যেটাই হয় এনজয় করতে বলুন আর কি। হ্যাঁ, ও একটু মাঝে মধ্যে একটু ভয় পায়, যেহেতু এক এক সময় একা ঘরে থাকে আর ওই বিষয়গুলোর ফিল হয় ওর সাথে। আচ্ছা, ওনাকে গাইড করুন যেন নেটওয়ার্কটা একটু ঠিকঠাক করে আমাদের জুম ক্লাসে যুক্ত হয়। সকলের সাথে ধ্যান করলে এগুলো ঠিকঠাক হয়ে যাবে, হ্যাঁ, চিন্তার কারণ নেই। ঠিক আছে, ধন্যবাদ, হ্যাঁ, খুব ভালো। ধন্যবাদ। নমস্কার। নমস্কার, নমস্কার, আমার নাম প্রণাম। কৃষ্ণেশ্বর। স্যার, আমি একটু বলতে চাচ্ছি যে আমি ঠাকুর পূজা করি বহু বছর ধরে। আমার ঠাকুরের প্রতি খুব এই ছোটবেলা থেকে আমি গীতা পাঠ করি, একদম 8-10 বছর বয়স থেকে গীতা পাঠ করি এবং আমি ঠাকুর পূজা করি। তো এখন আমার ছেলে বলছে, সাগর বলছে যে ঠাকুর পূজার দরকার নেই, তুমি ধ্যান করো। কিন্তু আমি যে ঠাকুর পূজা করি না, আমার খুব খারাপ লাগতে আছে। এতে কোনো মানে অসুবিধা হবে কি না সেটা আমি আপনার মন কি চাইছে ঠাকুর পূজা করতে না ঠাকুর পূজা না করতে? আপনার মন কি চাইছে সেটা বলুন। মানে ঠাকুর পুজো যদি করতে চাই, ধ্যানে আমার অসুবিধা হয়, দুপুরের ধ্যান হয় না। তাহলে ভোরে করি, 5:30টায় করি। আর বিকেলবেলা পারলে করি, না পারলে কেন সন্ধ্যার পরে 1 ঘন্টা, মানে 2 ঘন্টা আর হয়। আর যদি ঠাকুর পূজা করি তাহলে 2 ঘন্টা হয়, আর ঠাকুর পূজা না করলে 3-4 ঘন্টা করতে পারি। আপনি তো ধ্যান করছেনই, হ্যাঁ, সাথে যদি আপনার মন চায় ঠাকুর পূজা করতে, ঠাকুর পূজা করুন আর কি। মানে এক বেলা পারি, আর এক বেলা পারি না। তাহলে আপনি প্রেফার করতে হবে যেটা আপনার বেশি টানে, যে দিকটা বেশি টানে সেই দিকটায় যান, এটা আপনার চয়েস। আপনার যাই, যদি ধ্যানটা বেশি টানে ধ্যানের দিকে যান। ধ্যানেও টানে, ধ্যানেও টানে এবং ঠাকুর পূজার পূজাও দিকেও টানে, টানে। পূজাও টানে, তাহলে দুটাই করুন আপনি। আর আমি তো জানুয়ারির 28 তারিখ থেকে রাত্র থেকে আমি ধ্যান নতুন শুরু করেছি। তবে ধ্যান আগে জানতাম না, মোটামুটি আমি বসতাম চোখ চোখ বুজে। ধ্যান কি জিনিস আমি জানতাম না, জানতাম কি বলে না না বলে সেটা বুঝতাম না। তো এখন এই ছেলে যখন শিখেছে করতেছি, কিছুদিন আগে, 4-5 দিন 6 দিন আগে আমি ধ্যানের মধ্যে দেখি যে আমাকে, আমি বসে আছি, ধ্যানেই বসে আছি। তা আমাকে শিব ঠাকুর নিয়ে একটা খুব সুন্দর মাঠের মধ্যে একটা বাগান, বাগানে খুব সুন্দর গাছপালা, ফুল টুল, গাছ টাছ অনেক কিছু। সেখানে আমাকে বসাইয়া কি জানি বলতে আছে, তোর এটা হয় না, তোর ওটা হয় না, কিন্তু কি হয় না সেটা আমি ভুলে গেছি। তখন মনে ছিল 2-1 দিন মনে ছিল সাগর কাছে বলবো বলবো, ওর সময় দিতে সময় পাইনি, ওর কাছে বলা আর বলতে পারিনি। আবার কালকে না পরশু দিন জানো আমি দেখি কি আমার গুরুদেবের সে বসছে, আমি তো শ্রী গুরুদেবের নাম না, আমরা সবাই ফ্যামিলির সবাই, হ্যাঁ, শ্রী হ্যাঁ। গুরুদেব আসছে, বসছে, আমার সাথে কথা বলছে, আর তখনই আমি হুঁশ হয়ে গেছি। কথা বলতেছে তখনই আমি হুঁশ হয়ে গেছি। তারপর আর আমার কিছু বলতে পারে নাই, আমি সজাগ না, হয়ে গেছি। আপনার আত্মা, আপনার মনে রাখতে হবে না, আপনার আত্মা সে মেসেজটা নিয়েছে,
আপনার আত্মার কাছে সেই মেসেজটা স্টোর আছে, আপনি ভুলে গেলেও সে আত্মা আপনাকে গাইড করবে, ডাইরেক্ট করবে, আপনি যে পথে চলেন সেই পথেই যাবেন। ভুলে গেলেও অসুবিধা নেই, আপনাকে আপনার আত্মা সেই পথেই নিয়ে যাবে। এখন আমি যদি এরপরে না আমি, বলি আমার তো পূজা পাঠ মনে করে করেন না ওই যে করে, সবাই বললো যে বলুন। চুলকানি আছে, চুলকানি তো আছেই, ধ্যানে হুম, বসলে পা ব্যথা, আমার হাঁটুতে আবার সমস্যা, দুই হাঁটুতে সমস্যা, সেজন্য হাঁটুর ব্যথা, তারপর ঝিঝি দেয়, এবং ধ্যানে বসলে অন্য সময় থেকে ধ্যানে বসলে আজকে চুলকানিটা বেশি আসে। যাই হোক, হুম। হয়তো তারপরে শরীরটা ঠিক হচ্ছে আর কি, আপনার শরীরটা আরো আমার রোগ সুস্থ অ্যালার্জি হয়ে আছে, যাবে, তো ভালো হবে। অ্যালার্জির জন্য কাশ আসে, অ্যালার্জি, এই যে মাথার চুল পাক পেকেছে কালি, দেখা যায় না, অ্যালার্জি খুব আমার অসম্ভব। অ্যালার্জির জন্য গলাটা একটু খুসখুস করে, ওর জন্য কাশ আসে। তো এই সব ধ্যান ঠিক অনেক হয়ে সময়, যাবে, সব ঠিক হয়ে যাবে, অনেক রোগ সময় ঠিক এই হয়ে কাশের যাবে। জন্য আমরা যে ফ্যামিলি ধরে বসি, কাশের জন্য, আমার কাশের জন্য অনেকে ডিস্টার্ব হয়, কিন্তু করার কিছু নেই, অ্যালার্জির জন্য কাশ খুসখুস করে। যাই হোক, হুম। তারপরে আমি আর এই হাঁটুতে ব্যথা, চুলকানি, কিন্তু আমি যদি ঘুমের মধ্যে একটু ঘুম, মানে ধ্যানের ভিতরে আমি যদি একটু ঘুমাই এরকম পড়ি, সেটা কি অসুবিধা আছে? না, ধ্যানের মধ্যে যা হয় তা তো হবে, আপনি আটকাতে পারবেন না। আপনার ঘুম ধরলেও আপনি আটকাতে পারবেন না, শ্বাস বন্ধ হইলেও আটকাতে পারবেন না, শ্বাস দূরে চললেও আটকাতে পারবেন না। আপনার ধ্যান মানে কোনো কিছু না করেন, বুঝলেন তো? ধ্যান মানে তা কোনো আমার হুঁশ হয়ে পড়ি, হুঁশ হয়ে আবার শ্বাসে আসা, শ্বাস প্রশ্বাসে আসা যাওয়া করি। শ্বাস কিন্তু প্রশ্বাসকে দেখতে থাকবেন, এটাই ধ্যান। জোরাজুরি কিছু না, যা হবে তা অ্যালাউ করবেন। এটা এর জন্যই তা, ঠাকুর আর পুজো যদি বলার আমি মধ্যে আমার না একটাই কর, আছে, যেটা আমরা রোগ শোক নানা কিছু হয়, অ্যালার্জি হয়, হ্যাঁ, আমিষ খাবার টাবার একদম খাবেন না আর কি, শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করুন, তাহলে হ্যাঁ, শরীর খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, আরো সুস্থ থাকবে, এবং জীবনটা আরো আনন্দ উপভোগ করতে পারবেন হ্যাঁ, আর কি। নিরামিষ তো খাই আমরা, এখন আর আমিষ খাই না কেউ। তা আমি বলতে চাচ্ছি যে আমি কি ঠাকুর পূজা আর ধ্যান দুটো যদি না করতে পারি, তা ধ্যান করলে মানে শুধু ঠাকুর শুধু পূজা, ধ্যান। আপনি ঠাকুর পূজা করেন, যখন আপনার এরকম ভিতর থেকে আসবে, মন চাইবে না, তখন ঠাকুর পূজা ছেড়ে দিবে না। ভিতর থেকে আসলে, যে এখন আর দরকার নেই, আমি ঠাকুরের সাথে কথা বলতে পারি, ঠাকুর আমার সাথেই আছে, ঠাকুর আমার ভিতরেই আছে, বাইরে আর যাওয়ার প্রয়োজন নেই, তখন ছেড়ে দিবেন। এই আর কি। কারোর কথা শুনতে হবে না, আপনি আমার নিজের আত্মার নিজের ভিতরের কথা শুনুন। আপনার আত্মা যেটা গাইড করবে সেটাই শুনুন, সাগরের কথা শুনতে হবে না। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সিগেল ভাই, ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। বলুন, আপনার হ্যাঁ, নামটা চেষ্টা নমস্কার। করুন। হ্যাঁ, নমস্কার স্যার। ব্রহ্মর্ষি পত্রিজিকে নমস্কার জানিয়ে আমি গতকাল শিবরাত্রির ধ্যানের কিছু অভিজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি। তো স্যার, গতকাল যখন প্রথম দিকে ধ্যানে বসছি, আমি আপনার প্রথম থেকে সব শুনছি, যে উম, সৎসঙ্গ কথাগুলি সব শুনছি, এরপর আমি ধ্যানে বসছি। তো গতকাল একটু অস্থির, খুব বেশি অস্থিরতা লাগছে, আমি খুব প্রচুর নড়াচড়া করছি। তবে এই যে কিছুক্ষণ পর পর আমি ওই ট্রান্সে চলে যাচ্ছিলাম আর কি, শ্বাসটা ছোট হয়ে। প্রথম আমি যেটা দেখলাম, গণপতিকে, যে ওনার থার্ড আই থেকে আমার থার্ড আইয়ে একটা আলো আসছে। তো এরপর আবার আবার স্বাভাবিক অবস্থায় চলে আসছি। এরপর কিছুক্ষণ ধ্যান করতেছি করতেছি, আবার কিছুক্ষণ পর আমার ওই মণিপুরে আমি জানি না, নাভি আর কি, নাভির ওই এতে, ওখানে আমি ওই ওখানকার অধিষ্ঠাতা কোন দেবতা, আমার আমার এটা জানা নাই, তবে আমি দেখলাম গতকালকে এই যে বিষ্ণু বিষ্ণুর যে ক্ষীরোদ সাগরে যে যেভাবে শায়িত থাকেন, ওখানে আমি বিষ্ণুজিকে দেখলাম। আর হচ্ছে আমি ওই কাঁসা শুনতে পারি, কাঁসার একটা মানে খুব হালকা সাউন্ড, কাঁসার এবং উলুধ্বনি, একটা উলুধ্বনি শুনতে পাচ্ছিলাম। আর হচ্ছে অনাহত চক্রে পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি। আবার অনাহত চক্রে ইয়ে করলাম, ওখানে অনাহত চক্রে আমি শিবজিকে দেখলাম। এটা আমার আসলে এগুলি সম্পর্কে তেমন কিছু জানা নাই, তবে আমি শিবজিকেই দেখলাম। এবং এর আগে
আমি দেখলাম যে আমি নিজেকেই দেখলাম যে আমি প্রথমে দেখলাম যে মানে শিব, আমি নিজেই শিব হয়ে বসে আছি, মুখটা আমার, কিন্তু আমি নিজেকেই শিব রূপে দেখলাম। এরপর কিছুক্ষণ পর দেখলাম আমি দুর্গা, আমি নিজেকেই দুর্গা রূপে দেখলাম। এরপর দেখলাম অর্ধনারীশ্বর আমি, এটা আমি দেখলাম। তো আপনি তো সবকিছু এত আমি চিন্তা জানি না ভাবনার স্যার এগুলি, করার কি? আমি জানি না, কালকে তো তবে ক্লাসে এগুলি স্যার আমি ক্লাসের ফিল শুরুতে করছি। কালকে তো ক্লাসের শুরুতে আমি বারবার বললাম হ্যাঁ স্যার, আমি খুব, সেই লিমিটেশনে আটকে রয়েছে, বাইরে বাইরে সব দেখে। আমরাই তো ভগবান, আমরাই, আমাদের মধ্যেই শিব রয়েছে, আমাদের আমি মধ্যেই আমি অর্ধনারীশ্বর, স্যার, আমাদের হ্যাঁ, মধ্যেই শিব শক্তি, ফিমেলাইন মাস্কুলাইন এনার্জি, শিব শক্তির এনার্জি, হ্যাঁ, মানে আর এটা, আরেকটা হচ্ছে এগুলো স্যার সব ওই আমাদের। আমি দেখলাম এই যে সমুদ্রে একটা ঘূর্ণি হয় না, সাগরে এরকম করে করে ঘুরে, এরকম ঘূর্ণির মধ্যে আমি বসে আছি, পদ্মাসন করে ঘুরতে 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 আমি অনেক নিচে চলে গেছি। পরে দেখলাম একদম গভীর সাগরের নিচে, ওখানে আমি অনেকগুলি মাছ দেখলাম। তো আমি আমি নিজেকেই দেখছি আমি পদ্ম ফুলের উপর ইয়ে করা বসা, আসন করে বসা, এক পা ভাঁজ করে যেরকম করে বসেন, আরেক পা নিচে থাকে, ওভাবে বসে আছি। আমার গলায় একটা সাপ জড়ানো, এবং প্রথমে একটা সোনালী কালারের একটা মাছ আমার কোলে এসে বসছে। তো আমি মাছটাকে অনেক আদর টাদর করে দিলাম, এটা সরে গিয়ে এরপর একটা কুর্মু আসলো, তো আমি ওটাকেও আদর করে দিলাম। এরপর আসলো বরাহ অবতার। এভাবে আমি কৃষ্ণজি পর্যন্ত দেখছি, আমার কোলে আসছে, আমি আদর করে দিয়ে তারপর এরপর হচ্ছে আমি এর মধ্যে ফাঁকে ফাঁকে আবার বিভিন্ন গুরুদের ইয়ে আহ, কণ্ঠস্বর আমি শুনতে পাইছি। গতকাল আমি রবিশঙ্করজির একদম স্পষ্ট কণ্ঠ, আমি হিন্দিতে কথা বলছিলেন আমার সাথে, যে আমি বরাবর ঝুঁকে যাচ্ছিলাম, আমাকে মাথাটা এভাবে সোজা করে দিচ্ছে কেউ, কিন্তু আমি নিজে নিজে না, আমি বুঝতে পারতেছি যে কেউ যেন আমাকে হাত দিয়ে তুলে 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 দিচ্ছে, কিন্তু কারো স্পর্শ আমি বুঝি নাই, তবে আমাকে সোজা করে দিচ্ছিল। এবং এটা বারবার হয়েছে আমার সাথে। আমি দুজন গুরুর ইয়ে পাইছি যে হিন্দিতে কথা বলছেন ওনারা দুইজন। একজন রবিশঙ্করজির কণ্ঠস্বরটা আমি জানি, ওনার কণ্ঠস্বরটাই আমি একদম পরিষ্কার শুনছি। আর হচ্ছে এই কিছু সংকেত ধ্বনিও শুনছি। আরেকজন আমার আমার কাছে মনে হয়েছে উনি পত্রিজি, আমার আমার কানে নামটা আসছে, উনি আসছেন। তো তাও হিন্দিতেই কথা বলছেন, উনি আসলে কোন ভাষায় কথা বলেন আমি সেটাও জানি না এখনো। তো হিন্দিও আরেকজন বলে। আসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আবার মা মনসাকেও আমি দেখলাম গতকাল, মা মনসাও আসলেন। তারপর হচ্ছে আরেকজন গুরু আসছে। আমার হঠাৎ মনে হয়েছে আমি এত কথার দিকে কান দিলে আমি তো শ্বাস খেয়াল করতে পারবো না বোধহয়, কিন্তু আসলে আমার মনে হয় হয়তো ভুল হয়েছে কিনা আমি জানি না। এখন আপনার কাছ থেকে এটাও জিজ্ঞাসা করার যে হ্যাঁ, আমি, যেটা আপনি দেখছেন, আমি তো বলি, হ্যাঁ, যখন যেটা দেখছেন তখন সেটাতেই মন দিবেন, সেটাতেই ধ্যান দিয়ে দেখবেন আর কি, বা কোনো মেসেজ আচ্ছা আচ্ছা, নেওয়ার থেকে। যদি দেখা বন্ধ হয়ে যায় তখন আবার শ্বাসের মধ্যেই ধ্যান দিবেন। মূলত শ্বাসের মধ্যে আচ্ছা স্যার, ধ্যান, ধ্যান দেওয়াই হচ্ছে ধ্যান করা আর কি। বাকি যদি দেখতে পাই, অনুভব করতে পাই, তখন সেটাতেই ফোকাস করবেন, সেটাই দেখবেন, সেটাও ধ্যান হচ্ছে। আচ্ছা স্যার। তো আরেকজন উনি গুরুই, ওনার হাতে একটা ত্রিশূল এসেছিল। তো উনি আমাকে কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু আমি শ্বাসে মন দিয়ে রাখছি, আমি শুনতে চাচ্ছিলাম না। তো উনি আমাকে খুব একটা ঝাড়ি দিলেন যে অহংকারী নারী বলে কিছু একটা বলছেন। তা আমি আসলে বুঝতে পারি না যে এটা তো আমার, এখন আমার মনে হচ্ছে যে এটা তো আমার অন্যায় হয়ে গেছে। তো আমি কেউ কিভাবে ক্ষমা, আসলে তো আপনি তাকে কি করবেন, আমি তো বলছি, তাকে নমস্কার জানাবেন, স্বাগত করবেন ধ্যানে। কেউ আসলে সে কি বলবে না বলবে শুনবেন মন দিয়ে। তারপর আচ্ছা বাকিটা কতটুকু আপনি গ্রহণ করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, ব্যক্তিগত আপনার ব্যাপার। কিন্তু যেই আসে হ্যাঁ, স্বাগতম জানাবেন, ওয়েলকাম জানাবেন, নমস্কার জানাবেন, শুনবেন কি বলে, দশটা আমি হয় আসলে স্যার ভাবে দেখবেন। বিষয়টা বুঝতে পারি নাই, তো এখন এটার জন্য আমি কিভাবে ক্ষমা প্রার্থনা করবো ওনার কাছে? বলে দিন আমি অজ্ঞানতায় ছিলাম, আমি বুঝতে পারিনি, স্যার এখন বললো, আমি বুঝতে পেরেছি,
আমি হুম, সেই জিনিসটা জানতাম না বলে আমি করেছি। এবং এটা হ্যাঁ স্যার। আপনার কোনো সবাই তো শিখছে, আমরাও শিখছি, আমিও শিখছি, আপনিও শিখছেন, সবাই শিখছি, এগোচ্ছি। হ্যাঁ। আপনারই তো মার স্বরূপ, আপনি তো দেখতে পেয়েছেন, আপনি মার স্বরূপ, নারী শক্তি, আপনার মধ্যে শিব শক্তিও রয়েছে। পুরুষ নারী সকলেই আমরা অর্ধনারীশ্বর, সেই হুম। শক্তির স্বরূপও আপনি। এত ভয় কিসের আপনার? সবাই আপনার সন্তান, হ্যাঁ স্যার। আপনার আর আর ভবিষ্যতের জন্য হচ্ছে, আপনি কি দেখতে পেয়েছেন হ্যাঁ, আর বল। হচ্ছে স্যার আপনার ওই যে শারীরিক যে কিছু উন্নতি, যেমন আমি আগে ঘুমের ওষুধ ছাড়া আমার স্যার, আমি যত গত 15-16 বছর যাবত আমি ঘুমের ওষুধ খেয়েই ঘুমাই। তো এখন আমি ওই একটা ওষুধ কমাই ফেলছি, কিন্তু আমার মধ্যে কোনো ধরনের প্রভাব পড়ে নাই। আমি ভালোই ঘুমাচ্ছি এবং আগের তুলনায় বরং ভালোই ঘুমাচ্ছি। আর খুব হচ্ছে সুন্দর। আমার, হ্যাঁ, আমার 2 হাঁটুতে ব্যথা ছিল, ব্যথাগুলি ক্রমান্বয়ে চলে যাচ্ছে, উধাও হয়ে যাচ্ছে। আর মাইগ্রেনের একটা প্রচন্ড ব্যথা ছিল, আমার চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়লে আমি স্যার মাথার যন্ত্রণায় একটা পা বাড়াতে পারতাম না। এই ধ্যানটা করি পর্যন্ত আমার ওই মাইগ্রেনের ব্যথাটাও আর নাই। ঔষধও আমার কমে আসছে। আমি যেখানে, আমি সবসময় বলতাম যে পাওয়ার ওই মাপলে 2 কেজি হবে প্রতি বেলায়, তো সেখানে আমি এখন মাত্র 3টা কি 4টা এরকম ওষুধ খেয়ে কাটাচ্ছি। আমার মনে হচ্ছে আমার আমার মানে খুব বিশ্বাস যে আমি পুরোপুরি ওষুধ ছাড়তে পারবো। আর হচ্ছে একটা হেজিটেশন ছিল আমার মধ্যে কথা বলার, যে এটা মনে হয় ম্যাজিকের মতো কেটে যাচ্ছে। আমাদের সঙ্গে থাকলে সকল ভয় কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর যেই পথে এসেছেন, এখন তো আশা করি আপনার সকল সন্দেহ দূর হয়ে গেছে মনের। তো এইভাবে চালিয়ে যান। গুরুজি সাথে ছিলেন, এটা আমি, হ্যাঁ, এটা তো অবশ্যই ওনার আশীর্বাদ, উনি আমাকে ভেতর থেকে তৈরি করছেন যে হয়তো আমার এখন সময় হয়েছে যে আহ, পত্রিজির কাছে আসার, এজন্য আমি এখানে আসতে পারছি। তার আগ পর্যন্ত উনি আমাকে তৈরি করে রাখছেন। তো এভাবে দেখতে দেখতে আমি আসলে ওই ইউটিউব গুলি দেখতে দেখতে হঠাৎ একদিন স্যার আপনার ওই ভিডিওগুলি পাই। তো ওখানে পেয়ে আমি তো প্রথমেই মানে খুব ইয়ে হয়ে গেছি, যে সবার অভিজ্ঞতার কথাগুলি যখন দেখলাম, দেখে আমি সাথে সাথে আপনাকে ইয়ে করলাম, রিকোয়েস্ট করলাম যে আমাকে অ্যাড করে নেন আপনাদের প্ল্যাটফর্মে। এবং আপনিও খুব উদাত্ত ভাবে আমাকে অ্যাড করে নিলেন। তো সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ যে পিএসএসএম ত্রিপুরা এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমার মনে হচ্ছে যে এখন সব পাগলরাই এখানে এসে ধ্যান করে সুস্থ হইতে পারে। এই জন্য আমি ব্রহ্মর্ষি পত্রিজিকে, ওনার কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ। কৃতজ্ঞ বললেও হয়তো আমার কম বলা হবে, ধন্যবাদ বললেও কম বলা হবে। আমি কৃতজ্ঞ, কৃতজ্ঞ ওনার চরণে আশ্রয় পেয়েছি, এটাই আমার জন্য যে সৌভাগ্য। ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দর আপনার অনুভূতি। আমি চিনু ভৌমিক, পিএসএসএম ত্রিপুরার পর্দায় কালকে মহাশিবরাত্রির ধ্যানের কিছু অনুভূতি আমি শেয়ার করছি। আমি প্রথম থেকে ধ্যানে বসতে পারিনি। আহ রাত 11টায় বসেছিলাম ধ্যানে, ঠিক 11টায় বসেছি, রাত্র 1:30 অব্দি আমি বসতে পেরেছি। তার আগে 3 দিন থেকে আমি যে আমার যে মানসিক অবস্থা, সেই অবস্থা বলছি, আমি ভীষণ মাদার আর্থের সঙ্গে কানেক্ট বেশি ফিল করি। তো ওই 3 দিন কিন্তু আমি হয়ে গেছি মনে হচ্ছে আমি মাদার আর্থ হয়ে গেছি, এরকম একটা ফিল হচ্ছিল। যেমন আমি প্রত্যেক জীবের যে দুঃখ কষ্টটা, সেটা আমি প্রাণ দিয়ে অনুভব করছি। আমার মনে হচ্ছে যে সকলের দুঃখ আমি নিয়ে নেই, এরকম একটা ভাব আমার মনের মধ্যে আসছিল। তো সেটা কিভাবে প্রকাশ করব সেটা বুঝতে পারছি না, কিন্তু তারপর থেকে আমি অনুভব করছি যে সেটা আমার মধ্যে কেন আসলো। এটা যখন আমি রিয়েলাইজ করতে চেষ্টা করলাম যে এটা কেন আসছে, তখন আমি মনে হলো কি যে তার কালকে শিবরাত্রিতে সেটা আমি ফিল করতে পারলাম, যে যখন আমার ইনার ভয়েস হলো যে আমি নীলকণ্ঠ মহাদেব।
তো এটা আমি একজন ধ্যানী বন্ধু আমাকে ফোন করলো, অটোমেটিকলি আমার মুখ দিয়ে সেটাই বের হলো। ওনারা জুমে আসতে যারা পারেন না, ওনারা আমার কাছে ফোন করে গাইডেন্স নিতে চায়। তো আমি সঙ্গে সঙ্গে ওনাকেও বলে ফেলি যে হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, আপনার আহ, যেটা বলছেন সেটা আমি নিয়ে নিলাম। আপনি ধ্যানে বসুন, আপনি জুমে আসতে পারছেন না, কি হলো, আপনি ঘরে মিউজিক চালিয়ে আপনি ধ্যান করুন। আর উনিও যেটা বললেন যে দিদি, আপনার সঙ্গে কথা বলে আমার অনেক শান্তি পেলাম, আমি অনেক সাহস পেয়েছি। তো আমার মুখ দিয়ে সেটাই বেরোলো যে হ্যাঁ, আজকের জন্য আমি নীলকণ্ঠ মহাদেব, আপনার সবকিছু চলে যাবে, নেগেটিভিটি যা আছে সবকিছু চলে যাবে, সেটা আমি বলছি। তো তারপর থেকে আমি বুঝলাম আমার মুখ দিয়ে কেন বেরোচ্ছে এগুলি। আজকে আমার ইনার ভয়েস হচ্ছে যে আমি নীলকণ্ঠ মহাদেব। আর ওনাকেও আমি বললাম হ্যাঁ, আমি আজকের দিনে আমি নীলকণ্ঠ মহাদেব, আপনার সবকিছু চলে যাবে। তো তারপর যখন রাত্রিবেলা যখন ধ্যানে বসার পর কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পেলাম যে একজন বুদ্ধিস্ট সন্ন্যাসীও ঠিক না, উনি আহ এরকম একটা বস্ত্র পরেছেন যা কোমর থেকে হাঁটু অবধি। আর ওই বস্ত্রটা আবার গায়েও একটু জড়ানো, অল্প কিছু জড়ানো, কিন্তু কোমরটা বেঁকা হয়ে গেছে। ওনার বয়স না হলেও 200-র উপরেই তো হবেই, নিচে তো হবেই না, কিন্তু উনি বেশ চেহারার মধ্যে কিন্তু বয়সটা বোঝা যাচ্ছে না, কিন্তু বডি দিয়ে বোঝা যাচ্ছে, যে শরীরটা দিয়ে বোঝা যাচ্ছে উনি 200-র উপরেই বয়স হবে। কিন্তু চেহারার মধ্যে ছিল একটা আহ ইয়ং মানুষের যেরকম একটা তেজ থাকে যুবকদের, সেই তেজটা ওনার চেহারার মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো আমি একটু নিচে দাঁড়িয়ে, উনি একটু উপরে, পরিবেশটা একটু হিমালয়ের টাইপের হবে পরিবেশটা। তো উনি আমাকে বলছেন চলো আমরা এখন আমাদের জায়গায় চলে যাই। তখন আমি তাকিয়ে আছি ওনার দিকে, আমি বুঝতে পারছিলাম না তখন, সেই মুহূর্তে হঠাৎ করে উনি যখন বললেন আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি কোথায় যাওয়ার কথা বলছেন। তো তারপর আস্তে আস্তে যখন আমি রিয়েলাইজ করছি কি বলছেন, কোথায় যাওয়ার জন্য, তখন বুঝতে পারলাম যে আমি যে স্থিতিতে আছি সেটা হলো আহ শিবের একটা স্থিতিতে আছি, সেই স্থিতিতে যাওয়ার জন্য উনি আমাকে বলছেন। তো আমিও ওনার পিছনে পিছনে হাঁটলাম। কিছুক্ষণ যাওয়ার পর আবার ট্রান্স থেকে চলে আসলাম। তারপর এমন আরো কিছু সময় পর, আর এমনি কুণ্ডলিনীতে তো ক্রিয়া হচ্ছে, বুঝতে পারছি সুষুম্না দিয়ে আমার শ্বাস প্রশ্বাস চলছে। তারপর দেখতে পেলাম, মানে দেখলাম না, সেটা আমার আওয়াজ আসলো চন্দ্রমাকে নিয়ে কিছু একটা, কিন্তু ওইটা আমি মনে রাখতে পারিনি। তখন মনে ছিল, কিন্তু আজকে আর সেটা মনে আসছে না। 3টা ওয়ার্ড দিয়ে একটা কবিতার লাইনের মতো চন্দ্রমাকে নিয়ে কিছু 3টা ওয়ার্ডে কেউ কিছু বলছে। 2বার হলো সেই সাউন্ডটা, হয়তো সেটা আমাকে জ্ঞান দেওয়ার জন্য বলা হয়েছে, তো সেটা আমি মনে রাখতে পারিনি। তো অদ্ভুতভাবে আমি যে শিবতত্ত্বটা আমি যে ফিল করেছি আমি 3 দিন থেকে মনের মধ্যে, তো সেটা কালকে আমি অনুভব করলাম যে সেটা আমি যেটা ফিল করছি সেটা সত্যি। আমার মধ্যেই শিবতত্ত্ব, আমার মধ্যেই শক্তি তত্ত্ব, দুটোটাই বর্তমান আছে। একদম একদম রাইট ম্যাডাম, আমাদের ভিতরেই সেটা রয়েছে, বাইরে কোথাও গিয়ে মিলিত হতে হবে না, বাইরে কোথাও গিয়ে মিলনের কিছু নেই, বাইরে ছুটতে হবে না, আমাদের ভিতরেই মিলিত হতে হবে, আমার ভিতরের শিবত্বকে জাগ্রত করতে হবে। এটাই শিবজির মেসেজ, আমাদের আর ভিতরেই শিবজি রয়েছে। আমার মধ্যে যে একটা ভালোবাসা, প্রতিটা জীবকে, শুধু মানুষ না, প্রতিটা জীবকে
আমি যে ওদের দুঃখটা আমি মুছিয়ে দিতে পারবো, এরকম একটা আমার শক্তি এসেছে মনের মধ্যে। তো সেই শক্তিটা আমি যাতে জাগিয়ে রাখতে পারি সেই চেষ্টাই রাখবো এখন, রাখবো, সেটাও পত্রিজির ইচ্ছা। আর একটা দারুণ একটা অভিজ্ঞতা, আমি ঘরের মধ্যে হাঁকি কিন্তু কোনোদিন কাউকে এইভাবে, আমার হাজবেন্ডকে কখনো হাঁক দেইনি। এখন আমি ওনাকেও আমি হাঁক দিয়ে বলছি সব ঠিক হয়ে যাবে, উনিও অসুস্থ। তো উনি আমাকে হাঁক করতেন কিন্তু আমি ওনাকে আমি নিজে থেকে কাউকে আমি কোনোদিন হাঁক করিনি। তো আমি এখন ওনাকেও আমি হাঁক করতে পারছি, জড়িয়ে ধরে, যে কষ্টটা আমি সহ্য করতে পারছি না। আমার মা এরকম খুব যন্ত্রণা করে, আমি ওনাকেও জড়িয়ে ধরতে চেষ্টা করি, কিন্তু উনি একটু অন্যরকম মেন্টাল প্রবলেম, তো উনি আমাকে ধরতেও দেয় না যদিও। তো আমি চেষ্টা করি সবাইকে আমার ভালোবাসা দিয়ে, আনন্দ দিয়ে, যাতে আমি ওনাদের আমি সুস্থ করতে পারি বা একটা আনন্দ দিতে পারি। সেই চেষ্টা এখন আমার মনের মধ্যে সবসময় একটা কাজ করছে, আমি বুঝতে পারছি। তো সেটা যেন আমার শেষ মুহূর্ত অবধি থাকে পত্রিজির কাছে, সেই আবেদন। অসংখ্য ধন্যবাদ। আমি পত্রি স্যারকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো, সেটা আমার তো ভাষা নেই। তারপরেও আমি ওনাকে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার কথা রাখছি। আর সন্দীপ স্যারকে তো অসংখ্য ধন্যবাদ, প্রণাম। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দর আপনার অনুভূতি। ধন্যবাদ, কৃতজ্ঞতা। নমস্কার, আমি মিঠুবালা বিশ্বাস। আর সবার প্রথমে আমার কোটি কোটি প্রণাম রইল ব্রহ্মশ্রী পত্রিজিকে এবং সন্দীপ স্যারকে। গত যে মহাশিবরাত্রির আমাদের ধ্যান ছিল, সেই ধ্যানে আমার অনুভূতি ছিল খুবই ভালো, প্রচুর এনার্জি ছিল। এবং কখনো কখনো আমি তো প্রায় 1 ঘন্টারও বেশি বোধহয় ধ্যানে কোথায় চলে গেছি নিজেও জানি না, দেখছি মাথা ঝুঁকে গেছে। আর কখনো গরম কখনো ঠান্ডা, চোখ বন্ধ রেখে আমি জল খেয়েছি, জলটা খুব কাছে রেখেছিলাম, চোখে আমার পিরামিড বাঁধা ছিল, চোখ খুলবো না, শুধু হাতটা, সেটা 2 ঘন্টা ধ্যানের পরে। কেন কি এতটাই ঊর্জা থাকে যে গলা শুকিয়ে জল পিপাসা পায়। তো মূল কথায় আসি, অনুভূতি বলতে যেটা হয়েছে সেটা হলো, স্যার যখন গাইড তখনই তো ধ্যানে বসে গেছি, চলে গেছি। স্যারের গাইড যখন শেষ হয়েছে, স্যারের গাইডের মধ্যেই আমি একটা সংকল্প ইউনিভার্সকে পাঠিয়েছিলাম যে আমি ধ্যানে কাউকে চাই না, আমার মাকে চাই, মাকে যেন তেন প্রকারেণ এনে দিতে হবে, এটাই আমি বলে পাঠিয়েছিলাম। তো স্যার যখন গাইড করে দিল, আমাদের ধ্যান স্টার্ট হলো, তখন মায়ের নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ধ্বনি দিয়ে শুরু হলো আবার ডিপ ধ্যানে যাওয়া। আমার মা নেই, মা 7 মাস মতো মা নেই, গত হয়েছেন। তো আজকের শিবরাত্রির দিনে মায়ের যে এনার্জি থাকতো, মা যেভাবে নিষ্ঠার সঙ্গে পূজা করতো, সেই জন্য আমার একটা আবদার ছিল ডিভাইনের কাছে যে আমার কোনো ইনটিউশন চাই না, আমার কারো দর্শন চাই না, আমার মাকেই চাই। তো মা এসে আমাকে রীতিমতো গাইড করেছে। অনেকবার ওম নমঃ শিবায় মায়ের ভয়েসে শুনতে পেয়েছি, এছাড়াও মাহেশ্বরের ডুমডুর আওয়াজটা শুনতে পেয়েছি। এরকম করেই গেছে ধ্যানের অনুভূতি। আর স্যার যখন ধ্যান শেষ করে বলল যে সারা রাত্রি জাগতে হবে, তো আমি অল্প সময়ের জন্য ঘুমিয়ে গেছিলাম। আমি যে ঘরে মেডিটেশন করেছি, আমার বেডরুমে গিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো তখন আবার ওই স্বল্প ঘুমের মধ্যে একটা স্বপ্ন এলো, এটা 4টের কাছাকাছি এরকম একটা হবে, যে একজন ব্যক্তি কোন একটা যন্ত্র নিয়ে, এটা ঠিক হেলিকপ্টার নয়, এটা এরকম একটা যন্ত্র, আকাশপথে কোনো যন্ত্র নিয়ে এসে একটা সিলভার কর্ডের মাধ্যমে উনি ল্যান্ড করলেন, এবং ল্যান্ড করে এসে আমাকে বলছে যে তোমার মাকে নিতে এসেছি। কেন কি উনি থাকে, ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটিতে থাকে। অ্যাকচুয়ালি মার কোনো পুঁথিগত বিদ্যা ছিল না, মায়ের ভীষণ পড়ার ইচ্ছা ছিল। তো উনি বলছে যে হাওয়ার্ড ইউনিভার্সিটি, এটা ওয়াশিংটনের একটা বিখ্যাত তথা পৃথিবীর একটা বিখ্যাত ইউনিভার্সিটি, ওনাকে ওখানে
নিয়ে যেতে এসেছি। আর এই ইউনিভার্সিটি তথা এটা কোথায় অবস্থিত আমি আগে ইনটিউশনে পেয়েছিলাম, মা ওখানেই রয়েছে। এটা আমি মানে আগেই পেয়েছিলাম ইনটিউশনে। তো কালকে আবার স্বপ্নে উনি এসে বলল যে ওনার এখন সময় হয়ে গেছে, ওনাকে আবার নিয়ে যাব। তো আমি মানে মাকে উনি আবার পাঠিয়ে মৃত্যুর পর থেকে এত মাস যাবত পড়াশোনা করছেন, সূক্ষ্ম শরীর নিয়ে স্টাডি করছেন, যেটা জীবিত থাকতে ইচ্ছাটা পূরণ হয়নি, ওইটা ইচ্ছা পড়াশোনা পূরণ হয়নি। করছেন। বা হ্যাঁ, হ্যাঁ স্যার। এখন ওনাকে মানে বলা যেতে পারে শিবরাত্রির দিন একদম নিয়ে গেছে পরবর্তী জন্মের জন্য, মুক্তি যেটা হলো এই জগৎ থেকে। আচ্ছা, খুব সুন্দর, বলুন। তারপরে দিয়ে মাকে যখনই সঙ্গে সঙ্গে করে নিয়ে গেল, আমার ঘুমটাও ভেঙে গেছে। তখন দেখি 5টা 15 বেজে গেছে। আমি আর জুম সেশনে জয়েন করিনি, নিজে নিজেই আবার ধ্যানটা করেছি। এই ছিল স্যার আমার অনুভূতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সন্দীপ স্যারকে, আর ব্রহ্মশ্রী পত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ, তথা আমার অন্তর থেকে ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ মিঠু ম্যাডামকে এত সুন্দর অপূর্ব অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। নমস্কার, আমি তুলসী গোস্বামী। আমার বক্তব্য কিছু বলার আগে আমি গুরুজি ব্রহ্মর্ষি পত্রীজিকে প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম। তারপর আমার পরম প্রিয় সন্দীপ স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই সুন্দর একটা প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য। তারপর যে স্যার মিউজিকটা চালিয়েছেন ওনাকেও আমি মন থেকে ধন্যবাদ জানাই। এমনকি জুম অ্যাপ বা ইউটিউব প্ল্যাটফর্মকেও আমি ধন্যবাদ জানাই। এইসবের জন্যই আপনার কাছে এসেছি বা আপনার দর্শন পেয়েছি। কালকে ধ্যানের অনুভূতি আমি কিছু শেয়ার করছি। প্রথমে যখন ধ্যান করছিলাম তখন আমার মানে প্রচন্ড অস্বস্তিকর লাগছিল। তারপর মানে ধীরে 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 আমি নিজের থেকেই মনে হয় আমি সরে গিয়েছি। তখন হঠাৎ শিবজির দর্শন পেয়েছি। ঠিক শিবজির কিছুটা নিচে মানে আপনাকে দেখতে পেয়েছিলাম। যে শিবজির থার্ড আই থেকে যখন মানে পজিটিভ ভাইব্রেশনটা মানে আসছিল, তখন দেখলাম যে ঠিক ভাইব্রেশনটা আপনার মানে সন্দীপ স্যারের থার্ড আইতে চলে যাচ্ছে। তারপর ঠিক সন্দীপ স্যারের থার্ড আই থেকে আমার মনে হচ্ছে যে আমার সাথে আরো অনেকজন ছিল কালকে ধ্যান করার সময়। সবার মধ্যে পজিটিভ ভাইব্রেশনটা আমাদের মধ্যে আসছে। তারপর আমি মানে আমার এত যে পায়ে ব্যথা ছিল, তারপর আমার কিছুই মানে পায়ে ব্যথাটাই আমার অনুভূত হয়নি। কালকে খুব ভয়ে ভয়ে ছিলাম যে আমার পা ব্যথার জন্য আমি ধ্যান করতে পারবো কিনা। তারপর আবার দেখতে যে কিছুক্ষণ পরে মহাবতার বাবাজিকে, তিনি হিমালয়ের বরফের মধ্যে ধ্যান করছেন। তখন হঠাৎ আমার শরীরে এত ঠান্ডা অনুভব হচ্ছিল, আমি চোখ বন্ধ করে আমি আমার ব্ল্যাঙ্কেটটা নিয়েছি, আমি থাকতে পারছিলাম না, সেরকম একটা অনুভূতি ছিল। তারপর দেখতে পেলাম আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, মানে দেখতে পেলাম যে মানে আমার ভাই একটা এক্সাম দিয়েছিল, সেই এক্সামের মানে রেজাল্টটা, এর আগেও ভাই একটা এক্সাম দিয়েছিল, এক্সামের রেজাল্টটা আমি ভাইকেই বলেছিলাম যে তুই পাশ করবি না, হয়তো 1-2 নাম্বারের জন্য কম পাবি। ঠিক সেটা মিলে গেল, কালকেও আমি ঠিক সেরকম ভাবে একটা পজিটিভ মানে রেজাল্ট দেখতে পেয়েছি। ভাইকে কিছু বলিনি, কারণ যদি না হয় বা হয়, আমার মনে হচ্ছে যে এটাই আমি দেখেছি ভাই হয়তোবা এটার দ্বারাই এটা পাশ করবে, এর আগেও ছিল ঠিক সেরকম ভাবেই ছিল। তারপর আরেকটা জিনিস দেখলাম যে মানে শিবজির কাছে কেউ একজন মানে মৃত অবস্থায় পড়ে আছে। তারপর মানে আজকে শুনতে পেলাম যে আমার কাকিমণির মেসো মারা গিয়েছে। এই আর কি স্যার, আরো অনেক কিছু সুন্দর সুন্দর অনুভূতি পেয়েছি। তারপর লাস্টে আমি একদম শূন্য স্থিতিতে আমি চলে যাই, আমি কিছুই বলতে পারছি না আর। তারপর মানে কালকে যে আমি স্পেশালি আমার সাথে ঘটে গেল, আমি কোনো দিন মানে 11টা 11:30 কি 12টার পর আমি মানে আর রাত জাগি না, এটা আমার মানে প্রবলেম হয়ে যায়। একটা তো নাই, শুধু একদিন জেগেছিলাম, এও মেডিটেশনে। তারপর কালকে আমি সারা রাত কি করে মানে থেকে গেলাম আমি কিছুই বুঝতে পারলাম না। আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 3:30 4টা বেজে গেছে। আমার শরীরে মানে এখনো কোনো প্রবলেম নেই, আজকেও আমি দুপুরেও ঘুমাইনি, কিছু করিনি। আমি মানে আমার স্টাডিটা করছিলাম, এত এনার্জি আমি কি করে মানে হয়ে গেল আমি সেটা কিছুই বুঝতে পারলাম না।
মা আজকে আবার আমাকে বলল যে তুই একটু ঘুমা, কালকে তো সারা রাত্র ঘুমাসনি। আমি বলছি যে মা আমার কিছু হয়নি, আমি একদম সুস্থ আছি। আর স্পেশালি মানে সন্দীপ স্যারের একটি ভিডিও দেখে আমি ইন্সপিরেশন হয়ে অনেকগুলো পিরামিড বানিয়েছিলাম, আমার স্টাডি টেবিলে রেখেছিলাম। ওইটার থেকে মনে হয় আমার ভিতরে এক্সট্রা লেভেলের এনার্জি চলে এসেছে বা চলে আসছে আজকে। মানে অন্যদিন তো 1-2 ঘন্টা পড়াশোনা করলে বিরক্তি বোধ আসতো, আর এখন স্যার আমি 5 ঘন্টা 6 ঘন্টা ঠিক টেবিলের সামনে, মানে টেবিলের সামনে বসলেই যেমন আমার শান্তি খুঁজে পাই, এরকম একটা পজিটিভ ভাইব্রেশন আমি পিরামিড গুলোর থেকে পাই। আমি প্রত্যেকটা আমার ঘরে 3-4টে রুমের মধ্যে আমি পিরামিড গুলো রেখে দিয়েছি। যেখানে যে সেখানে শুধু আগে মানে নেগেটিভ কিছু চিন্তা ভাবনা আসতো, কিন্তু এখন আর এটা আসেই না, এমনকি আমার মায়ের মধ্যেও না। এই আর কি স্যার। আরেকটা জিনিস স্যার, আমি মেডিটেশনের মাধ্যমে, এটা মানে অন্য দিনের মেডিটেশনই বলি না, মানে বলছি, উম আমার মায়ের শরীর খুব খারাপ ছিল, পক্স উঠেছিল, যেটা মানে সহ্য করার মতো না। তখন আমার মানে দেখে একটু খারাপ লাগতো, তারপর মাকে বললাম যে তুমি ধ্যান করো, ধ্যান করলে দেখবে তোমার মানে শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন আমি আমি নিজেই ধ্যান করেছিলাম। তারপর দেখলাম যে কেউ একজন এসে মাকে একটা কিছু দিয়েছে, ভালো হয়ে গেছে মায়ের শরীরটা। তারপর যখন পরের দিন ঠিক সেরকম ভাবে আমার ভাই আসলো, ভাই বললো যে মা তুমি এটা খাও, তোমার শরীরটা সুস্থ হয়ে যাবে। সত্যি সত্যি স্যার, মানে কয়েক ঘন্টার মধ্যে মায়ের এই পক্স গুলো মানে অনেকটা ছোট আকার ধারণ করেছে। আমার এত ভালো লেগেছে, মাও বলছে যে মানে কি করে কি থেকে হয়ে গেল, আমি এতদিন কষ্ট পাচ্ছি আর এই 2-1 দিনের মধ্যে কি করে মানে হয়ে গেল। স্পেশালি আরো মানে কি বলবো, আগের দিন আমি এটা দেখেছিলাম, পরের দিন আমার ভাইয়ের দ্বারাই হয়তো ইউনিভার্স এটা পাঠিয়েছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি, যত বলবো ততই কম হবে স্যার। হুম, খুব সুন্দর, অপূর্ব, বলার ভাষা নেই। তুমি তো অতীত জন্ম থেকে অনেক বড় যোগিনী, তাই এত চমৎকার ধ্যানে এসে এত চমৎকার পাচ্ছ। আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ তুমি অতীত জীবনে অনেক সাধনা করে এসেছো। শিউলি ম্যাডাম, মিঠু ম্যাডাম, সবাই যারা এই সেবার কাজ বিশেষভাবে মন দিয়ে করছো, আপনারা অনেক অনেক সাধনা করে এসেছেন, এই জন্য এই জীবনে এত চমৎকার অনুভব করছেন। এখন মন দিয়ে নিজের কাজকর্মের সাথে এই ঈশ্বরের সেবার কাজটা আপনারা সবাই করুন। সকলে যেন এর লাভ নিতে পারে, সকলে যেন উপকৃত হয়, এটাই আমাদের জীবনের মেইন উদ্দেশ্য। নমস্কার, আমি অনিতা সাহা কলকাতা দিয়ে বলছি। কালকে মহাশিবরাত্রি যে ধ্যানে অনুভূতিটা হয়েছে আমার, আমি রাত্রি 3টে পর্যন্ত ধ্যান করেছি। করার পর যখন আমি ঘুমাতে গেছি, ঘুমিয়ে যখন আছি দেখছি আমার ফোর হেডের মধ্যে একটা কেউ ফু দিচ্ছে, তারপরে আমি শুয়ে যখন পড়েছি তখন আমাকে এসে ধ্যানে ধ্যান করছি, ধ্যানের মধ্যে আপনি আমাকে ধ্যান করাচ্ছেন স্যার। তারপরে আমার মা আছে আমার সাথে, মা আছে, মাকে জিজ্ঞাসা করছে কি করছে ও, আমার মা বলছে ও ধ্যান করছে। হ্যাঁ, তারপর এটা দেখে কে আজ কে জিজ্ঞাসা করছে সেটা জানি না, কিন্তু আপনাকে আমি দেখেছি ধ্যানে কালকে, আপনি আমাকে ধ্যান করাচ্ছেন। খুব সুন্দর। হুম। পর তারপরে আর তো সকালে উঠতে পারিনি, আমি উঠেছি 6টা নাগাদ। এত নিজেকে এত ফ্রেশ মনে হয়েছে সকালে উঠে। তারপর আমি ধ্যান করেছি, একটু যোগা করেছি, করে আবার আমি ক্লাসে গেছি। আবার আজকে আমার দিনটা খুব ভালোভাবে কেটেছে। হ্যাঁ, কালকে যে এনার্জি মানুষ আমরা নিয়েছি, সেটাকে কেউ টায়ার্ড হয়নি। আশা করি সবাই না। এরকম অনুভব করেছে, যে না হলে পরের দিন ঘুমাতে হয় এরকম রাত্রি জাগরণ হ্যাঁ, করলে বা হ্যাঁ, এতটা থাকলে পরের দিন হ্যাঁ, অনেক আমার ঘুম, ভিডিও। টায়ার্ড টায়ার্ড লাগে, ক্লান্তি লাগে। হুম, তো হুম, কালকে এত এনার্জি ছিল আমরা ধ্যান করাতে, সেটাই তো আমাদের যোগীদের লাইফস্টাইল। হুম, যারা ধ্যান সাধনা করে, মেডিটেটর যুগ, বা হুম, প্রতিদিন রাত্রেও ধ্যান করে, তাদের একটা হ্যাবিট হয়ে যায়, প্যাটার্ন, অভ্যাস হয়ে যায়। তারা রাত্রি 2টা 3টা অব্দিও অনেকে ধ্যান করে, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমায়, আবার সকালে উঠে ধ্যান করে, আবার স্নান করে, সংসারের কাজ শুরু করে, সারাদিন কাজকর্ম করে, আবার রাতে ধ্যান করে। রাতটাই মূলত ধ্যান সাধনার জন্য। তো তারা এই 2-3 ঘন্টা ঘুমিয়ে
থাকে, 2 ঘন্টা ঘুমিয়ে থাকে। তো কেন তারা ক্লান্ত হয় না, টায়ার্ড হয় না? কারণ ধ্যানের মধ্যে এত হ্যাঁ, আমি ঊর্জা আছে। উম, 2 ঘন্টা আমি ধ্যান এটা 6 ঘন্টা নিদ্রার সমান। হ্যাঁ, আমি কিন্তু এটা ফিল করি এই স্যার, যে যখনই ধ্যান ফর্মুলাটা করি। আমি বারবার বলি, 2 ঘন্টা হ্যাঁ, ঠিকভাবে ধ্যান হলে, শূন্য স্থিতিতে থাকলে যে অ্যামাউন্ট ঊর্জা আসে, 6 ঘন্টা ঘুমিয়েও সেটা পাওয়া যায় না। তো এত বেশি ধ্যান ডিফারেন্স করলে একটা বলুন। আলাদা ফ্রেশনেস আসে খুব। হ্যাঁ, তারপর আমার সাথে আমার দিদি করেছে, দিদির মেয়ে করেছে, ওরাও করেছিল। হুম, খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দর। আমার এত এইভাবে ভালো চালিয়ে লেগেছে। যান, সাথে একটু আশেপাশে ধ্যানটাও শিখান, সেবার হ্যাঁ, কাজ। আমার বৌদিও যেহেতু সবাই বললেন তো নিয়েছে। শিখাচ্ছেন, এখন আত্মীয় হ্যাঁ, স্বজনদের থেকে বাইরে গিয়েও একটু অপরিচিতদেরও একটু করুন, কারণ হ্যাঁ, সকলের মধ্যেই তো দরকার। হ্যাঁ, আজকে আমার একটা দিদির রিলেটিভ ফোন করেছে, তাকে বলে ওই আসামেরই আছে উনি। ঠিক আছে ম্যাডাম, খুব সুন্দর। খুব খুব ভালো লেগেছে ধন্যবাদ। আমার। এই বলে আমার এই অনুভূতিটা শেয়ার করলাম। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ। নমস্কার স্যার, আমি কিছু শেয়ার করতে চাচ্ছিলাম। বলুন, বলুন, আপনার নামটা বলে বলুন। স্যার, আমি রিপন, রাজশাহী, বাংলাদেশ থেকে বলছিলাম। নমস্কার স্যার। প্রথমে নমস্কার। আমি নমস্কার জানাই ব্রহ্মশ্রী সুভাষ পত্রিজি স্যারকে। আপনাকেও নমস্কার। তো গতকালকের প্রথমে যখন আমি ধ্যান শুরু করি, প্রথমে আমি আমার ডান পাশে শিবজিকে দেখি শুয়ে আছে। তো এটা দেখার পরপরই দেখি যে রামকৃষ্ণ, সে আমার সামনে বাম পাশে। সে আসলো, আসার পর সে চলে গেল। এরপর দেখি একটা ময়ূর। ময়ূরটা অনেকক্ষণ দেখছি, দাঁড়িয়েছিল। ময়ূরটা যেতে না যেতে আমি দেখতে পাচ্ছিলাম সাদা একটা শিবলিঙ্গ, এবং অনেক বড় সেটা। এটার পরে আমি যেটা দেখতে পেলাম, কৈলাসের মাথায় একটা বড় সাপ এভাবে ফনা ধরে বসে আছে। এই তারপরে আমি আমার ব্যক্তিগত একটা জিনিস দেখলাম, আমার বড় কাকা মারা গেছে এই জানুয়ারির শেষের দিকে। বড় কাকাকে আমি দেখলাম, দেখি যে সে আমার সামনে। তো আমি জিজ্ঞাসা করলাম, কাকা কেমন আছেন? তখন সে আমাকে বলতেছিল যে আমি ভালো আছি, তবে কেউ তো আমার সাথে দেখা করো না তোরা, আমার কষ্ট খুব, তোরা তো কেউ আমার সাথে দেখা করিস না। তখন আমি বললাম, কাকা আমি তো আসছি, তো আপনার কোনো সমস্যা কিনা বলো। তো না, আমার কোনো সমস্যা নাই, আমি সব দিকে ভালো আছি, কিন্তু তোদের দেখি না, এটাই আমার খুব কষ্ট। তুই একটু সবাইকে আমার সাথে দেখা করতে বলিস। এটা বলার পরে আমার এমন এমন একটা ব্যক্তির সাথে দেখা, যে ব্যক্তিটার সাথে আমার জীবনে দেখা হয়ে আমার জীবনের অনেক কিছু মোড় মানে বদলে গেছে। সেই থেকে আমি আর কি এই আধ্যাত্মিকতার দিকে আহ ঢুকে পড়ছি আর কি। সেই লোকটাকে আমি দেখতে পাই, এবং তাকে এ পর্যন্ত খুঁজছি অনেক, আর পাইনি, এবং সেই লোকটাকেও আমি দেখছি। এবং তাকে বললাম যে আপনাকে আর আমি তো পাই না, তো কোথায় পাবো? কয়, না তোর সাথে তো আর আমার দেখা হবে না। এটা বললো। বলছি, না আমি আপনার সাথে দেখা করতে চাই। কয়, না তোকে আর দেখা দিব না আমি, তোর সাথে আর দেখা হবে না। আমি যদি আমাকে বলে গেছিল যে সন্ধ্যার দিকে আসবে, কিন্তু সন্ধ্যার দিকে আর সে আসেনি। আমি বলছি, আপনি যে বলে গেলেন যে আসবেন, তো আপনি তো আসলেন না। তাই আমি যদি যাইতাম তাহলে তুই তো আমাকে আর আসতে দিতি না, এই জন্য আর যাইনি। এরপরে আমি দেখলাম একজন শিল্পী, বাউল বাদশা নাম, তো ওনাকে আমি দেখলাম, যে দেখি সে আমার সামনে চলে আসছে। এর উনি কি জীবিত আছেন? হ্যাঁ, হ্যাঁ, জীবিত স্যার, আচ্ছা, আচ্ছা। জীবিত। এরপরে দেখলাম একটা ঝাড় লাইটটা এবং মাথার উপরে জ্বলে আছে, খুব সাদা আলো ছড়িয়ে। তো ঝাড় লাইটটা দেখতে দেখতে এর নিচে দেখি যে ছোট একটা ঠাকুর ঘর, মন্দিরের মতন। তার ভিতরে আমি চেষ্টা করছি দেখার জন্য যে কে আছে, কিন্তু আমি সেইটা দেখতে পাইনি, যে ভিতরে আছে কি একটা বিগ্রহ আছে, কিন্তু সেটা আমি দেখতে পারিনি। এরপর কিছুক্ষণের ভিতর দেখি কিছু সাধু ব্যক্তিরা, সাদা চুল, সাদা এবং দাড়িও সাদা, এরা কয়েকজন এক জায়গায় বসে আছে। এরপরে শেষের দিকে যাইয়া
অচেনা জায়গা, খুব আলোকিত, একেবারে লাইটে ভরপুর। এক্সরে এই জায়গাগুলো আসছে, আলো, শুধু আলো। এখানে অন্যান্য লোক আর কি, পৃথিবীতে না, যেমন শিবলোক, অন্য লোক, সেগুলি কেউ কোনোটা ব্লু কালারের থাকে, কোনোটা হোয়াইট কালারের থাকে, এরকম নানা আই এম লোক থাকে। বলুন। এরপরে আমি আর দেখতে পাইলাম যে আমাদের বাড়িতে আমার আমার মা আর কি হাঁস পালে অনেক। যে একটা হাঁস এই গত পরশুদিন একটু সমস্যা হয়েছে, ইয়াতে ওই যে বন বিড়াল আছে, বন বিড়ালে ধরছে। তো দেখি যে ওই হাঁসটা বাক্সের ভিতর খুব ছটফট করতে আছে। এই জিনিসটা আমি দেখতে পেলাম। পরে আজকে সকালে আমি মাকে জিজ্ঞাসা করলাম, হাঁসটা কি মারা গেল নাকি? মা বলছে না, মারা যায়নি, তবে খুব অসুস্থ অবস্থায় আছে, খাওয়া দাওয়া করে না। তো এভাবে দেখতে দেখতে শেষের দিকে আমার খুব কষ্ট হয়ে গেছিল, মানে খুব পাটা ব্যথা হয়ে আসছিল। তো আমি আর কি আহ, শেষের দিকটা আর কি কনসেন্ট্রেশনটা একটু ব্রেক হয়ে গেছিল, সব মনেও নাই। অনেক সময় পর পর একটু একটু মনে আসে আর কি, স্বপ্নের হম, মতন। এই জন্য বলে থাকি আপনারা ধ্যান থেকে উঠে সেগুলি ডায়েরিতে একটু লিখে নিবেন, তাহলে লিপিবদ্ধ থাকতে পারবে, পরবর্তী সময় কাজে লাগবে লাগবে বা সেটা ডট গুলি কানেক্ট করলে অনেক কিছু আমরা জানতে পারি, বা জীবনের অনেক মেসেজ, ইম্পর্টেন্ট মেসেজও দেয়, এগুলি তো নানা কিছু আসে। কিন্তু অনেক সময় আমাদের জীবনের প্রয়োজনীয় কিছু সতর্কবার্তা, মেসেজ, সেগুলিও দিয়ে থাকে, সেগুলি একদম খুবই কাজে লাগে। এগুলো লেখার অভ্যাস অবশ্যই করা উচিত, গুরুজিও বারবার বলে থাকেন, আমিও বলি। যে পর্যন্ত মনে ছিল স্যার আমি সেগুলো বললাম। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।